খুলনায়, এই দুটো জায়গায় খুব স্পেশাল ঘটনা সব সময় পাওয়া যায়। আজকে তার ব্যতিক্রম হয় নাই। আজকে দুটো জায়গা থেকে আমরা ঘটনা পেয়েছি এবং দুটো জায়গা থেকেই কেউ এসেছেন ঘটনা শোনাতে সরাসরি, আর কেউ পাঠিয়েছেন ঘটনা। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম লকিব আসিফ ইকবাল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে লজিস্টিক কাম ফিনান্স অফিসার হিসেবে কর্মরত আছি। ভূত প্রেতের ওপরে আমার কোনোদিনই বিশ্বাস নেই, এমনকি এখনো বিশ্বাস করি না। আমি যে দেখেছি তা আমার মনের ভুলও হতে পারে। আমার স্ত্রী ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং রেগুলার কমেন্ট করে। আপনার অনুষ্ঠানটাকে আমরা স্রেফ গাঁজাখুরি বলেই মনে হতো, তবে একজন মুসলমান হিসেবে আমি জিন বিশ্বাস করি। তবে জেনে রাখা ভালো, এরা কখনো মানুষের ঘাড়ে ভর করে না। কিন্তু কিছুদিন আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার পর থেকে আমার মনে হচ্ছে আসলেই এমন কোনো কিছু একটা আছে যা সত্য। সেটা হতে পারে মানুষের দেয়া ভূত কিংবা অন্য কিছু। আমার এক কলিগ, এখানে তার নামটা বলছি না, সে নতুন মোটরসাইকেল কিনে এনে আমাকে অফার করলো, ভাই চল বাগেরহাটের মংলায় আমার ফুপুর বাড়ি আছে, সেখানে গিয়ে দাওয়াত খেয়ে আসি। অনেক জোরাজুরি করায় এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ওদের বাড়ি বাগেরহাটের একটি বাজারের কাছে, যথারীতি আমাকে মোটরসাইকেল চালাতে বলল। আসার সময় ওর ফুপু ওদের বাড়ির জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়েছিল। ও বাটি হাতে নিয়ে মোটরসাইকেলে বসে আছে, আমি চালাচ্ছি। চুলকাঠি বাজারের ভেতর দিয়ে সিএনবি বাজার যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে গ্রামের মধ্য দিয়ে। ও আমাকে বলল, ভাই চলেন এই রাস্তা দিয়ে যাই। আমি বললাম, এটা গ্রামের ভেতরে চিকন রাস্তা, তাছাড়া অনেক সাইড রাস্তা আছে, আমি ভালো চিনি, কোনো অসুবিধা হবে না। রাস্তায় ঢুকে মোটামুটি ভাবে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখছি একটা 8-9 বছরের মেয়ে আমার গাড়ির সামনে দৌড়াচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমার আগে ছোটবেলায় রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে থাকতাম এবং কোনো মানুষের সাথে সাথে হেঁটে যাওয়া কিংবা হ্যারিকেন জ্বালানো কোনো রিক্সা ভ্যানের পেছনে পেছনে দৌড়ে বাড়ি চলে যেতাম। এখনকার ডিজিটাল যুগে বাচ্চারা অন্ধকার রাতে মোটরসাইকেলের সাথে দৌড়াবে, এমনটাই স্বাভাবিক। আমার কলিগকে বললাম, দোস্ত দেখো, মেয়েটাকে দৌড়াতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও আমাকে বলল, হ্যাঁ ঠিক তাই, আমারও ছোটবেলায় এই একই কাজ করতাম। এই কথা বলছি আর মেয়েটির পেছন পেছন গাড়ি চালাচ্ছি। একটা সময় গাড়ির ডিজিটাল মাইল স্পিডের দিকে চোখ গেল। চোখ পড়তেই আমি পাথরের মতো হয়ে গেলাম। আমি গাড়ির গতি তখন আমার প্রায় 50-55 আপ ডাউন করছে। এত স্পিডে মাত্র 8-9 বছরের একটা মেয়ে কিভাবে দৌড়াচ্ছে? আমার বন্ধুকে বললাম, এই মেয়েটি এত স্পিডে কিভাবে দৌড়াচ্ছে? ও বলল, তাই তো। এ কথা বলতেই সামনে তাকাতে দেখি মেয়েটি উধাও। মোটরসাইকেল থামিয়ে পকেট থেকে মোবাইল বের করে দেখলাম এটা 1:35 বাজে। কিছুতেই নিজের মনকে বিশ্বাস করতে পারছি না কি দেখলাম। বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে হেডলাইটের আলোয় চারিদিকে ঘুরিয়ে দেখি কোনো বাড়ি ঘর নেই। রাস্তার একপাশে সুপারি বাগান আর একপাশে একটা বড় পুকুর আর সামনে পেছনে রাস্তা। চোখের পলকে মেয়েটি কোথায় গেল? পেছনে থাকার জন্য মেয়েটির চেহারা আমি দেখিনি, কিন্তু মেয়েটি একটা হলুদ ঘটি হাতা টাইপের ফ্রক পরা ছিল, খালি পায়ে, বেশ স্বাস্থ্যবান, চুল সম্ভবত ছেড়ে দেয়া ছিল। নিজের চোখকে কোনো রকমে বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, ঘটনা যদি এখানেই শেষ হতো, তবে কোন রকম যুক্তি দিয়ে ভাবতাম হয়তো মেয়েটি তার বাড়িতে ঢুকে গিয়েছিল আর আমাদের বাইকের মিটার খারাপ হতে পারে, ডিজিটাল মিটার। যখন আমরা ওদের বাড়িতে ফিরলাম তখন ঘটলো সব থেকে বড় যুক্তিহীন ঘটনা। যে টিফিন বাটিতে করে ওর ফুপু খাবার দিয়েছিল, সে বাটিতে কিছু লতা পাতা, গোবর, শুকনা মাটি আর একটা ফ্রক দুমড়ে মুচড়ে রাখা। এটি সেই ফ্রক যেটি আমি মেয়েটির পরনে দেখেছি। চাচি আম্মা যখন আমাদের সামনে বাটি খুললো তখন আমরা এই দৃশ্য দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম এবং সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান যখন ফিরলো দেখলাম আমার স্ত্রী আমার পাশে বসা। আমি বললাম, তুমি এখানে কিভাবে এলে? ও আমাকে বলল, আমি গত 4 দিন ধরে এই বাড়িতেই। আমার কলিগের কথা বলল, সে আমাকে নিয়ে এসেছে। পরে জানতে পারলাম আরো ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে চাচি আম্মা টিফিন বাটি খোলেন নাই, তিনি বাটি শুদ্ধ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলেন এবং সকালে খাবার গরম করে সকলকে দিয়েছিলেন। আমার কলিগকে বললাম, তুই কিছু দেখিসনি? ও আমাকে বলল, আমি বাইক চালানোর সময় ওর সাথে গল্প করতে করতে চলে এসেছি, এমন কোনো ঘটনা ঘটেনি। ওরা ভেবেছিল আমার হয়তো শরীর অসুস্থ থাকার কারণে মাথা ঘুরে পড়ে যাই এবং 4 দিন জ্বরে ভুগি। ঘটনাটা কেউ বিশ্বাস করছিল না বলে আমি চেপে যাই, আর কোনো কথাও বাড়াই না। তারপর থেকেই আমি রাতে বাইক চালাতে গেলেই মনে হয় মেয়েটি আমার পাশে দৌড়াচ্ছে। তাই এখন
রাতে বাইক চালাই না, যদি খুব জরুরি হয় তবে বাইক চালাতে পারি এমন কাউকে সাথে নিয়ে বাইরে যাই। ঘটনাটা বিশ্বাস হলে অন্যদের পড়ে শোনাবেন। আপনি ভালো থাকবেন। নকিব আসিফ ইকবাল, খুলনা থেকে। এই ঘটনাটি পাঠিয়েছেন এবং চমৎকার একটি ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পেরেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। চিঠির শুরুতে আমার সালাম দিবেন। আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমার নাম তুহিন, আমি চাঁদপুরে থাকি। ঘটনাটি ঘটে আজ থেকে 3 বছর আগে, 2015 সালে। তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র। চাঁদপুর সদর থেকে আমি নানুবাড়ি, আমার খুব বেশি দূরে নয়, আমরা প্রায় 8 বছর আগে শহর থেকে পরিবার সমেত নানুবাড়িতে শিফট হয়েছি। আবার আমার বাবা একজন প্রবাসী, তখন থেকে নানুবাড়িতেই বড় হয়েছি। আজকে আমি যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব বা বলতে যাচ্ছি, তা আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে কষ্টকর এবং বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে আমার নানুকে নিয়ে। 2015 মার্চ 28 রাত 11:50 দিকে হঠাৎ নানু প্রচন্ড বুকে ব্যথা অনুভব করে। আমার মা যদিও নিজে অনেক চেষ্টা করে ব্যথা ভালো করার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। প্রায় 1 ঘন্টা পর যখন নানুর অবস্থা প্রায় আশঙ্কাজনক, তখন আমার মা উপায় না পেয়ে প্রতিবেশীদের কাছে যান। অনেক কষ্টে একজন সিএনজি ড্রাইভারের নাম্বার জোগাড় করে ওনাকে আসতে বলেন। আধা ঘন্টার মধ্যে সিএনজি চলে আসে। আমি, আমার মা নানুকে নিয়ে সিএনজির পেছনে বসি। যথারীতি চাঁদপুর সদর থেকে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছাতে 40 মিনিট লেগে যায়। আমার নানুকে দ্রুত জরুরি বিভাগে ভর্তি করা হয়। অক্সিজেন মাস্ক লাগিয়ে দেবার পরে দ্রুত ইসিজি করা হয়। অবস্থা অনেক খারাপ থাকার দরুন ডাক্তাররা ওনাকে ভর্তি করতে অনিচ্ছুক ছিলেন। আমাদের পরামর্শ দিলেন দ্রুত রোগীকে ঢাকায় নিয়ে আসার জন্য, কিন্তু রাত তখন প্রায় 1:30। এই সময় ঢাকা নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া আমার মা আর আমি একা। আমার মা কোনো উপায় না পেয়ে বড় আঙ্কেলকে ফোন করলেন এবং নানুর শারীরিক অবস্থা সম্বন্ধে আঙ্কেলকে জানালেন। যেহেতু আঙ্কেল থাকতেন চট্টগ্রাম, তাই ওনার আসাও সম্ভব ছিল না। উনি আমার মাকে পরামর্শ দিলেন যেভাবে হোক আজকের রাতটা অন্তত যেন হাসপাতালে রাখা হয়, পরে ঢাকা নেওয়ার ব্যবস্থা করা হয়। রোগীর অবস্থা করুণ হওয়ার কারণে আমার মাকে বসেই থাকতে হয় এবং তারপর আমার নানুকে হাসপাতালের 4th তলা অর্থাৎ গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। যেহেতু পুরুষের প্রবেশ নিষেধ, তাই আমাকে গেটের বাইরেই বসে থাকতে হয়। রাত 2টা। গেটে একটু দূরে কিছু পুরনো কেচি গেট পড়ে আসছিল, সেখানে আমি বসলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার পাশে কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। আমি ভাবলাম হয়তো ওনার কোনো রোগীর ভেতরে আছে। এই ভেবে আমি ওখানে বসে ঝিমোতে লাগলাম। তুহিন, এই তুহিন। হঠাৎ আমার মায়ের ডাকে আমার ঝিমুনি কেটে গেল। আমি দৌড়ে গেলাম গেটের কাছে। যেহেতু গেটে তালা ছিল, তাই আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না। আমি বললাম, কি ব্যাপার, নানু কেমন আছে? মা বলল, ইঞ্জেকশন এবং স্যালাইন দিয়েছে, এখন ঘুমাচ্ছে। আত্মীয়দেরকে ফোন দিতে দিতে ব্যালেন্স প্রায় শেষ। আমাকে রিচার্জ করার জন্য 100 টাকা দিলেন। আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 3:10 বাজে। আমি ভাবলাম হয়তো কোনো দোকান খোলা পেতেও পারি। এই ভেবে আমি রওনা দেব, এমন সময় কেউ একজন ডাক দিল, বলল, ভাই কোথায় যান? আমি হতচকিত হয়ে উঠলাম। দেখলাম চাদরে জড়ানো ওই লোকটা বসে রয়েছে। আমাকে আবার বলল, ভাই কোথায় যান? বললাম, এই তো একটু রিচার্জের দোকানে যাই, আপনার কিছু লাগবে? লোকটি এবার চুপ। আমি কেমন একটা ভয় অনুভব করলাম। চলেন, আমিও আপনার সাথে চাই। যাক, ভালোই হলো, এত রাতে একজনকে পাওয়া গেল। হাসপাতালে সিঁড়ি দিয়ে নামার সময় লোকটির মুখ খুলল। আমাকে জিজ্ঞেস করলো, ভাই এত রাতে কাকে নিয়ে আসছেন? আমি সবকিছু বলার পর লোকটি দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি ওনার ব্যাপারে জিজ্ঞেস করতেই উনি কেমন একটু অন্যরকম হয়ে গেলেন। মোবাইলের আলোয় ওনার সম্পূর্ণ চেহারাটা স্পষ্ট নয়। এই গরমেও চাদর দিয়ে মুখখানা আষ্টে পৃষ্ঠে ঢেকে রেখেছেন। উনি ওনার ঘটনা বলতে শুরু করলেন। ওনার পরিবারে উনি একা, বাবা নেই, মারা গেছেন অনেক আগে। একমাত্র মাকে নিয়েই পরিবার। আজ সন্ধ্যায় ওনার মার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন।
ওনার একজন খালা ছিল, উনি সহ ওনার মাকে নিয়ে চলে আসেন। যথারীতি 10টার পর গেটটি বন্ধ করে দেয়া হয়। মহিলা ওয়ার্ডে কোনো পুরুষকে থাকতে দেয়া হয় না। ওনার মা নাকি এর আগেও এমন কয়েকবার হয়েছিল, কিন্তু অন্যবার ওষুধ খেয়ে ভালো হয়ে যেত। এবার ব্যথা এত বেশি ছিল যে হাসপাতালে আনতেই হলো। কথা বলতে বলতে আমরা মেইন রোডে চলে আসলাম। কয়েকটা ফার্মেসি আর হাসপাতালের কিছু দোকান খোলা ছিল, কিন্তু ফ্লেক্সি লোড, কিন্তু কোনো রিচার্জ করার দোকান সব বন্ধ। আমি আর উনি হাঁটতে হাঁটতে প্রায় বাস স্ট্যান্ডের কাছে চলে আসলাম, কিন্তু কোনো লোডের দোকান খোলা ছিল না। তাই বাধ্য হয়ে হাসপাতালে ফিরতে শুরু করলাম। হঠাৎ উনি বললেন, ভাই আমি আর যাব না, তুমি চলে যাও। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন? উনি গোঙাতে গোঙাতে বললেন, আমার মা আর বাঁচবে না, ওনার সময় শেষ হয়ে এসেছে। এটা কি বলছেন আপনি? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম। উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই খুব দ্রুত হাঁটতে লাগলেন। আমি ওনার সঙ্গে সঙ্গে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু আমি সর্বশক্তি দিয়ে দৌড়েও ওনার কাছে যেতে পারলাম না। ভাই, ও ভাই, ভাই দাঁড়ান, আরে দৌড়াচ্ছেন কেন? কথাগুলো বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম, কিন্তু না, উনি এতটুকুও থামলেন না। আমার চোখের সামনে কেমন অস্পষ্টভাবে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলেন। গভীর রাত, মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও আমার একমাত্র সম্বল। ওনার এমন আচরণে আমি বিস্মিত হয়েছি ঠিকই, কিন্তু খেয়াল করিনি কখন উনি আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে। দ্রুত আমি হাসপাতালে ফিরে যাই। পড়িমড়ি করে হাসপাতালের সিঁড়ি বেয়ে 4 তলায় উঠি। কই, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। একটু আগে চাদরে মুড়ি দেয়া লোকটা সেখানে নেই। আমি ভাবলাম হয়তো এখনো আসেনি লোকটা। এই 7-5 ভাবতে ভাবতে ওই পুরনো কেচি গেটের সামনে বসে ঝিমুতে লাগলাম। ভোর 6টা 20। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি আমার মায়ের ফোনে রিং করি, নানুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করি। মা বলল, এখন কিছুটা ভালো। আমি ওদিক দিয়ে তাকিয়ে চাদরে মুড়ি দেয়া লোকটাকে দেখতে পেলাম না। 8টা 30। গেট খুলে দেয়া হয়। অনেকেই আমার পরিবারের সাথে দেখা করতে গেটের কাছে ভিড় জমান। আমিও দ্রুত ভিতরে গেলাম। গিয়ে নানুকে দেখলাম স্যালাইন আর অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছে। একটু পর ডাক্তার আসবে, তাই আমাকে আবার বের হয়ে যেতে হবে। আমার নানুর পাশের বেডে একজন বয়স্ক মহিলাকে রাখা হয়েছে। উনি নাকি ভোর থেকে একটুও নড়ছেন না। নার্সদের ধারণা হয়তো বেশি স্যালাইনের কারণে ঘুমে আড়ষ্ট হয়ে গেছেন। কিন্তু ঘটনা ঘটে ভোর 10টার সময়, যখন ডাক্তার এসে দেখেন ওনার হার্টবিট নেই। ওনার নাড়ি টিপে দেখেন, না, জীবিত নেই, উনি মারা গিয়েছেন। লাশটা নরম হতে শুরু করেছে। রোগীর সাথে তার বোন এসেছিল। উনি কান্নায় ভেঙে পড়েন। লাশটা অল্প কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বেড থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেন ওনার বোন। আমার মায়ের সাথে নাকি গতরাত্রে অনেক কথা হয়েছিল ওনার। সেই সূত্রে আমি জানতে পারি ওনার এক ছেলে ছিল। ছেলেটা নাকি একটু পাগল স্বভাবের। এলাকার সবার সাথে পাগলামি করতো বলে অনেক মার খেতে হয়েছে। দিন রাত ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ ছিল না ওর। খিদের সময় বাড়িতে এসে ভাত খেয়ে যেত, কিন্তু কোনো রাত্রে বাড়িতে ফিরত না। কিন্তু কোনো কয়েকদিন হলো ওর কোনো খোঁজই নেই। অনেক খোঁজাখুঁজির পর ওকে একটা কচুরি পানার ডোবায় পাওয়া যায়। পচে গলে চেহারা এত বিচ্ছিরি হয়ে গিয়েছিল যে লাশটা দেখেও সবাই ভয় পেয়ে গেছে। কিভাবে ও মারা যায় তা কেউ বলতে পারেনি। হঠাৎ আমার গতরাত্রে ওই লোকটার কথা মনে পড়ল। আমি আর কিছু চিন্তা করতে পারলাম না। তাহলে কি ওনার ছেলে গতরাত্রে আমার সাথে কথা বলেছে? আর বারবার সেই একই কথা, আমার মা আর বাঁচবেন না, আমার মা আর বাঁচবেন না, আমার মা আর বাঁচবেন না। আমি আজ পর্যন্ত এই ঘটনা কাউকে বলিনি। জানি কেউ বিশ্বাস করবে না, আমার মনের ভুল বলে উড়িয়ে দেবে। কোনোদিন আর কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি, তাই আপনাকে ঘটনাটি পাঠিয়ে দিলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আর হ্যাঁ, দুঃখের সাথে বলতে হচ্ছে, দীর্ঘ 9 মাস হার্টের ব্যথায় আক্রান্ত হয়ে একদিন ভোরবেলা আমার নানু ইন্তেকাল করেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, আমিন।
এই ঘটনাটি খুব অদ্ভুত টাইপের একটা ঘটনা, ভয়ের বলবো কিনা জানি না। যিনি লিখেছেন আমি বরং তার মতো করেই পড়ে শোনাই এবং পুরোপুরি ভারটা আপনাদের উপরে দিয়ে দিই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন থেকেই ভাবছি আমার সংগ্রহে থাকা কিছু ঘটনা লিখে পাঠাবো, তবে সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। বেশ ব্যস্ততার মধ্যেও একটা ঘটনা লিখছিও খুব সংক্ষেপে। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম মোহাম্মদ শাফিন শাহরিয়ার, খুলনায় থাকি। ঘটনা ঘটে আমার এক বন্ধুর সাথে, ওর মতো করেই তিনি লিখেছেন ঘটনাটা 2 বছর আগে। শীত তখনও পুরোপুরি শেষ হয়নি, তবে শেষের পথে। বসন্তের আগমনী বার্তা শোনা যাচ্ছে। আমাদের দেশ যে নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত সেটা খুব ভালোভাবে অনুভব করা যায়। এ সময় প্রকৃতি নবরূপে সাজতে শুরু করে। কোথাও বেড়াতে যাবার জন্য এই সময়টা খুবই উপযোগী। তাই আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম বেড়াতে যাওয়ার। আমরা যাব কুষ্টিয়াতে। ভাবলাম একই সাথে অনেক কিছু দেখা যাবে। লালন, রবীন্দ্রনাথ, কাঙাল হরিণা, কাজী মোতাহার হোসেন, কে নেই সেখানে। যেন মনীষীদের মিলন মেলা বসে গেছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমি, রাকিব, আশিক, নায়েম ও বুলবুল রওনা হলাম কুষ্টিয়ার পথে। আমরা কেউই এর আগে কখনো ট্রেনে উঠিনি, তাই সিদ্ধান্ত নিলাম ট্রেনে চেপে যাওয়ার। বেশ আনন্দ ও উত্তেজনা কাটলো আমাদের ট্রেন যাত্রা। পোড়াদহ স্টেশনে নামলাম সকাল 10টার দিকে। সেখান থেকে কুষ্টিয়া পৌঁছালাম 10:30টার সময়। প্রথমেই গেলাম লালন শাহর বাড়িতে, সেখান থেকে গেলাম মীর মোশাররফ হোসেনের বাড়ি এবং শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। ঘটনাটা ঘটল রবীন্দ্রনাথের বাড়িতে। আমরা যখন রবি ঠাকুরের কুঠি বাড়িতে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল। বাড়ির চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। দোতলা বাড়ি, বাড়ির সাথেই বেশ বড় একটা দিঘি, পুরনো কতগুলো আম গাছগুলো দেখে মনে হয় রবীন্দ্রনাথের আম। আমরা ঘুরে ফিরে দেখতে লাগলাম। এমন সময় জানতে পারলাম রবীন্দ্রনাথের বাড়ি থেকে সামান্য একটু দূরেই পদ্মার পাড়ে রবীন্দ্রনাথের কবিতা লেখার ঘর। কবি সাহিত্যিকদের প্রতি আমার এমনিতেই দুর্বলতা রয়েছে। ভাবলাম কবিতা লেখার ঘরটা একবার দেখে আসা। আর কখনো আসবো কিনা তা তো বলা যায় না, তাই সাথটা পূরণ করে যাওয়াই ভাব। কিন্তু ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমার বন্ধুরা কেউ যেতে রাজি হলো না। শেষ পর্যন্ত ওদের বললাম, তাহলে তোরা কিছুক্ষণ এখানে বসে অপেক্ষা কর, আমি একাই একটু ঘুরে আসি। ওরা তাদের রাজি হলো। আমি একাই হাঁটতে শুরু করলাম। পদ্মার পাড়ে বেশ কিছু দূর হাঁটার পর আমি পৌঁছতে পারলাম না সেখানে। আমাকে বলা হয়েছিল সামান্য একটু দূরেই রবীন্দ্রনাথের কবিতা লেখার ঘর। হেঁটে যেতে চাইলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। কিন্তু আমি 20 মিনিট হাঁটার পরেও কিছু দেখতে পেলাম না। আরো 10 মিনিট হাঁটলাম, তাও কিছু দেখতে পেলাম না। তখন ভাবলাম কবিতা লেখার ঘর দেখে আর কাজ নেই, ফিরে যাই বন্ধুদের কাছে, ওরা হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। তখন আমি রবীন্দ্রনাথের বাড়িতে ফিরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যেতে শুরু করলাম। কিন্তু ফিরে যাওয়ার সময় সবকিছু অপরিচিত মনে হতে লাগলো। মনে হচ্ছে এই পথে আমি এর আগে কখনো এসেছিলাম যে পথে, সেটি ছিল মাটির রাস্তা। আর এখন যে পথ দিয়ে হাঁটছি সেটা শুধু পাকা রাস্তা যে তাই না, বরং সুন্দর একটি রাস্তা যেখানে আমি আগে কখনো আসিনি। যতই সময় যেতে লাগলো আমি ততই এক শহরের মধ্যে প্রবেশ করতে লাগলাম, যে শহর বাস্তবে হওয়া সম্ভব নয়। মানুষ এত সুন্দর শহর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারে না। ওই শহরের বৈশিষ্ট্য বলি। প্রথমত, ওই শহরটা মানুষেরা একটা বিশেষ ভাষায় কথা বলে। ভাষাটা আমার পরিচিত না, কিন্তু মজার বিষয় হলো আমি তাদের কথা বুঝতে পারছি। শুধু বুঝতে পারছি তাই না, বরং চাইলে ওই ভাষায় কথাও বলতে পারছি। রঙিন আলোয় ঝলমল করছে পুরো শহর। কোথাও কোনো ধুলোবালি কিংবা ময়লার চিহ্ন নেই। শহরটাতে বিন্দুমাত্র অসঙ্গতি নেই। বাস্তবে সম্ভব নয় এমন বিষয়গুলো সেখানে স্বাভাবিকভাবে মনে হচ্ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো অখ্যাত মানুষ বাস করে। আমি প্রথমে যে শহরে প্রবেশ করেছিলাম তখন অনেককেই চিনতে পারিনি, কিন্তু পরে অনেকের সাথে আমার দেখা হয়েছিল এবং তারা সবাই বিখ্যাত মানুষ। এই শহরে 2 দিন থাকার পর আমি বুঝতে পারলাম আমি এ শহরে যাদের চিনি আর যাদের চিনি না তাদের সকলে অনেক বিখ্যাত ব্যক্তি, তবে জীবিত কোনো বিখ্যাত ব্যক্তি সেখানে নেই। সেখানে যাদের দেখলাম তারা বহু আগেই মারা গেছেন, কিন্তু এ সকল বিখ্যাত লোকেরা যে মারা গেছেন, এখন যে তারা জীবিত নেই সেই কথাটা ওই শহরে থাকা অবস্থায় একবারও মনে হয়েছে তারা স্বাভাবিক নিয়মেই বেঁচে আছেন। আমিও সেখানে তাদের সাথে বাস করছি বহুদিন ধরেই। ওই শহরে প্রবেশ করার পর আমার একবারও মনে হয়নি যে যেখানে গেলাম সেখানে গেলাম কি করে, বরং মনে হয়েছে আমি তো এই শহরেরই একজন। যে 2 দিন আমি সেখানে ছিলাম সে সময় আমার মোটেও ক্ষুধা পিপাসা বোধ হয়নি, কিন্তু সেই শহরে প্রবেশের 2 দিন পর হঠাৎ আমার খুব পিপাসা পেল। আমি পানি পান করার উদ্দেশ্যে একটা পানির উৎসের কাছে গেলাম এবং পানি পান করার পরই হঠাৎই লক্ষ্য করলাম
আমি রবীন্দ্রনাথের বাড়ির দিঘির পাশে বসে আছি। আমার অদূরেই আমার বন্ধুরা দাঁড়িয়ে গল্প করছে। আমি তাদের কাছে যেতেই তারা আমার কাছে জানতে চাইলো আমি এখানে কিভাবে এলাম। আমি স্বাভাবিকভাবে বললাম এইমাত্র। তারা বলল, এত দ্রুত চলে আসলি কি করে? তুই না বলেছিলি তোর 15 মিনিটের মতো লাগবে। আমি ওদের জিজ্ঞাসা করলাম কেন, কত সময় গেছে? তারা বলল এই তো সবে 5 মিনিট। তখন আমি বড় সড় রকমের একটা ধাক্কা খেলাম। তাহলে আমার কাছে মনে হওয়া এই 2 দিন আমি কোথায় ছিলাম? তাছাড়া আমার কাছে মনে হওয়া 2 দিন ওদের কাছে 5 মিনিট কেন মনে হচ্ছে? এসব প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। তবে ওই 2 দিনের অভিজ্ঞতা আমার কাছে ছিল খুবই অদ্ভুত। আপনারা যারা ইনসেপশন মুভিটা দেখেছেন তারা দেখবেন যে আমাদের রিয়েলিটিতে যে সময়টা খুব অল্প, সেটা স্বপ্নে অনেক দীর্ঘ সময় ধরে হচ্ছে। 1 সেকেন্ড স্বপ্নের ক্ষেত্রে অনেক লম্বা সময়, এরকম আমরা অনেক মুভিতে দেখি। তো এখানে এই ঘটনাটা কি তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন নাকি কিভাবে এই 5 মিনিট 2 দিন হয়ে গেল, এটা তিনি ভালো জানেন। এবং আপনারা যারা জানাতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন। বাট এই ঘটনাটা একটু অদ্ভুত টাইপেরই, জানি না কতটা ভয়ের। যে ঘটনাটা বলবো তিনিও আমার রোগীদের থেকে একজন, তার পরিচিত একজন ঘটনা। তো আসলে ডক্টর হয়ে একটা সুবিধা আছে আসলে, প্রচুর মানুষজনের কাছ থেকে ঘটনা পাওয়া যায় যখন সে শুনে যে আমি এরকম ভূতে ফেমে আসছি। তো যে ভাইয়ের ঘটনাগুলো, তার নাম হচ্ছে সুজন। তার বাবা মা কেউ ছিলেন না। আচ্ছা। তো বাবা যখন মারা যায় তার 6 মাসের মাথায় মা মারা যায়। কিন্তু মা মারা যাওয়ার ঘটনাটা এমন যে মা কি কারণে মারা যায় তা আসলে এখনো পর্যন্ত উনি বের করতে পারেন নাই। বাবা মারা গেছেন 6 মাসের মাথায় রাতের বেলা, হয়ত স্ট্রোক, মানে এত কিছু চেষ্টা করেন নাই জানার জন্য যে মা কেন মারা গেছে। গ্রামের মানুষজন তো এখনকার এই নাক ছিটকে জগতের থেকে একটু ভিন্ন জগতের ঘটনা, কারণ আছে ভাই 1983 সালের ঘটনা। আচ্ছা। এই রিসেন্ট ঘটনাগুলো না আগের ঘটনা থেকে একটু ডিফারেন্ট। আগের ঘটনার মধ্যে একটা আলাদা মজা আছে। আমি এই ঘটনা কালেক্ট করতে তার সাথে প্রায় কুষ্টিয়া এবং ঢাকার মাঝামাঝি রাস্তা, যে আমাদের আফনান ভাইদের রাজবাড়ি এলাকায় আমার সাথে তার দেখা হয়। আমি ওটি করতে গিয়েছিলাম, তখন তার সাথে দেখা। তো হাসপাতালেই পরিচয়। ওই তখন তিনি আমার সাথে ওই দিনই ফার্স্ট দেখা, এবং এরপরে আর তার সাথে আমার দেখা হয় নাই। তো তিনি আমাকে ঘটনা বলেছিলেন, এবং ঘটনাটা আসলে আমি আগেই কালেক্ট করে রেখেছিলাম, আমার আগে এপিসোডে বলার কথা ছিল, কিন্তু সামহাও আমি এটা সিলেক্ট করি নাই। আচ্ছা। আজকে ঈদের দিন মনে হয় এটা বলা উচিত। তো একটু আগে যে ঘটনাটা শুনলাম, তুহিন সাহেবের ঘটনাটা, ওনার ঘটনা যেমন হৃদয় বিদারক, এটাও একটু কাছাকাছি পর্যায়ের ঘটনা। আচ্ছা। তো উনি, ওনার বাবা মা ছিলেন না, তো ওনাকে লালন পালনের দায়িত্ব নেওয়া হচ্ছে ওনার খালা, ওনার মেঝো খালা। তো ওনার খালার বাসা হচ্ছে কুষ্টিয়াতে, গ্রামের একটা গ্রাম অঞ্চলে, আমি নাম বলছি না সেই জায়গায়। তো উনি বড় হয়েছিলেন খুলনাতে, কিন্তু কুষ্টিয়াতে পরবর্তী সময় তার খালার কাছে চলে যেতে হয়। তো কুষ্টিয়াতে যেখানে থাকতেন সেখানে থাকতে থাকতে 5 বছর হয়ে যায়। তো 16-17 বছর ক্লাস 9-এ তিনি পড়েন, তখন 1983 সালের ঘটনা বলছি। তো ওই দিন প্রচন্ড মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। স্কুল শেষে সে বাসায় আসে। বাসায় আসার পরে তাদের বাসাটা এরকম যে ওই গ্রামের বাড়ির সব, ওই বাড়িটা, ওইখানকার যে কয়টা ঘর বাড়ি আছে তাদের বাড়িটা সবার লাস্টে। তার বাড়ির পিছনে একটা ঝোপ আছে, আর ঝোপের মানে বাড়ির পিছনটাতে ঝোপ, গরুর গরুর রাখার একটা গোয়াল ঘর আছে, আর পাশে একটা ল্যাট্রিন আছে তাদের পিছনে যাওয়ার জন্য। ঘরের তো মানে অনেক আগের কথা বলছি আসিফ ভাই। আর ঠিক ল্যাট্রিনটা থেকে 15-20 কদম পেছনে একটা বড় সড়ো পুকুর আছে, সেখানে ওই বলে যে ওইখানকার লোকজন মিলে মাছ চাষ করে। আচ্ছা। তো উনি 5 বছর হয়ে যায়, তো সেখানকার লোকাল স্কুলে সে পড়াশোনা করতেন। তো সেদিন প্রচন্ড বৃষ্টি হবে ভাব। তো বাসা আসতে আসতে 8টা বেজে যায়। আমি স্কুল শেষে, খেলাধুলা শেষে, আড্ডা মেরে রাত্রে বাসা যেতে আসতে তখন লাগে। তো পড়াশোনা করে তিনি শুয়ে পড়েন সেদিন রাতের বেলা। এরকম যে তাদের বাসায় আসার বিড়াল আছে, ওই বিড়ালটা প্রায় সময় কান্নাকাটি করে। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাগে এরকম মেঘের গর্জনে। তো তার বাসা, তার মানে বারান্দা, ঘরের যে বারান্দা, উপরে টিন শেড, তো ঘরের যে বারান্দা সেখানে তার খাট ছিল, পড়ার টেবিল ছিল, ওখানে এসে পড়তো থাকতো। তো তার খালার আবার কোনো সন্তান ছিল না, তিনিই থাকতেন সবসময় তার খালাখালুর দেখাশোনা করার জন্য। খালাখালু বয়স্ক। তো রাত্রে তখন ঘড়ির কাটা কয়টা ঠিক নাই, মনে নাই তার, কিন্তু
তখন যে গভীর রাতে, এটা তিনি একদম স্পষ্ট আমাকে বলেন যে গভীর রাতে তার ঘুম ভাঙে। আর গ্রামাঞ্চলের রাতে রাসেল ভাই 1983 সালে রাত 12টা, মানে অনেক গভীর রাত, আমি এরকম সময়টাই ধরে নিয়েছি আর কি। হঠাৎ করে তিনি একটা কান্নার শব্দ পান। তো ঘুম ভাঙার পর কান্নার শব্দ পাওয়ার জন্য আরো পরিষ্কার ভাবে টিনের চালে তিনি কান রাখেন, যাতে সে পরিষ্কার শুনতে পান এই কান্নাটা কোথা থেকে আসছে। কারণ তারাই হচ্ছে ওই বাড়িটার সর্বশেষ বাড়ি। ওখানে এত রাতে কোনো লোক আসার কথা না। প্রথম ইনস্ট্যান্সে মনে হচ্ছিল যে সে জায়গাটা বিড়াল কান্না করছে। বিড়ালের কান্না আপনি রাসেল ভাই একটু খেয়াল করেন যে অনেক সময় মানুষের মতো, ও এত স্পষ্ট মানুষের মতো কান্না করে। প্রথম মনে হচ্ছিল এটা বিড়াল কান্না করছে। এই কান্নাটা যখন একটু গভীর হয় তখন বিলাপে শুরু হয়। বিলাপটা এরকম যে আমাকে একটু খেতে দেন, আমি ক্ষুধার্ত, আমি সারাদিন কিছু খাই নাই। ওখানকার যারা গরিব ভিক্ষুক, তারা সকালবেলায় এরকম ভিক্ষুক বা ভিক্ষা করে। এত রাতের বেলা এই জায়গায় খাওয়া যাচ্ছে, খুব অবাক লাগতে থাকলো। কিছুক্ষণ পর গভীর কান্না, এত মায়া কান্না যে উনি এরকম কান্না আগে কখনো কাঁদতে দেখেন নাই। এরকম কান্না শুনলে যে কেউ ঘর থেকে দৌড়ে বের হয়ে যে তাকে সাহায্য করতে চাইবে। বলছে যে আমাকে কেউ কিছু খেতে দেন, আমি সারাদিন কিছু খাই নাই। মুহূর্তের মধ্যে তার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় তার মায়ের মতো। আমাকে একটু খেতে দেন, আমি কিছু খাই নাই। তো স্বাভাবিকভাবে আপনার মা মরা ছেলে, সে মায়ের ভয়েস শুনছে, মা খেতে যাচ্ছে। প্রথম ধাক্কাতে তার একটু হেল্প করতে মনই চাচ্ছিল, কিন্তু রাসেল ভাই এত গভীর রাতে কে আছে ওইখানে এটা জানার জন্য প্রথমে সে চিন্তা করে আমি কি বের হবো কিনা। আর ওই টাফিলে যেত, তো রাতের বেলা প্রায় সময় তিনি ঘরে আসতেন ওখানে বন্ধু বান্ধবদের সাথে। তো তার এরকম ছিল যে আমি তো যেতেই পারি রাতের বেলা, কতই তো আসছি, কত গভীর রাতে বাসায় আসছি, এটা কোনো রাতই না। তো উনি হারিকেন নিয়ে ওই বাড়ির পেছনের দিকে যান। তো বাড়ির পেছনটা যাওয়ার সময় ওই ল্যাট্রিনটা পড়ে। ল্যাট্রিনটা থেকে বাম দিকে, পশ্চিম দিকে তিনি দেখতে পান একটা উঁচু ঢিবির মতো। ওই ঢিবির উপর, ঢিবিটা এরকম যে প্রথমে এটা ঢিবি মনে হলো, পরবর্তীতে সময় হলে 3.5 হাত, ওই কবরের মতো একটা স্পেস। খুব অবাক লাগতে থাকে যে এই জায়গায় তো লাস্ট 5 বছর ওয়াশরুমে তো যাওয়া আসা হয় রাসেল ভাই, এখানে কখনো এরকম উঁচু ঢিবির মতো কিছু ছিল না। তিনি প্রথম ধাক্কাটা তখন পেয়ে যান যে একটা মহিলাকে দেখে। গাছের নিচে একটা মহিলা বসে আছে। ওই গাছটাও আবার ওই আপনার রাবার গাছ। ওখানে রাবার গাছটার সামনে একটা কবরের মতো একটা স্পেস। এটা কবর কিনা রাসেল ভাই এটা আমি এখনই বলতে পারছি না। একটা মানুষ দেখতে পান, মানুষের অবয়ব দেখতে পান। এইটা দেখে উনি ভয় ভেতরে চলে যান। ওই মুহূর্তে খালুকে জাগাবে কিনা জাগাবে এই ডিসিশনে ভুগতে থাকেন। তো সবাই ঘুম। উনি রুমে আসার পরে উনি আবারও কান পাতার চেষ্টা করে। ওই জায়গা থেকে কান্নার আওয়াজ আসতে থাকে, আমাকে একটু হেল্প করেন, আমার অনেক বড্ড ক্ষুধা পেয়েছে। আমি খুব গুছিয়ে এটা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে ছিল। তো উনি ভাবছে বলবে কি বলবে না। হঠাৎ করে এরকম সময় আস্তে আস্তে এই ওখানকার মসজিদে তখন মাইকে আজান হতো না, ওই এলাকার মসজিদে, তো ভয়েসের আজান আসছে এমন সময় শুনতে পেল। আর ঠুকটাক শব্দ হচ্ছে, তার মানে তার খালু জেগেছেন। আচ্ছা, ওই ঠুকঠাক শব্দের মধ্যে ওই কান্নাটা হারিয়ে যায়। আচ্ছা। তো পরবর্তী দিন রাসেল ভাই মানে এটা সিম্পল ভাবেই উনি নিয়েছেন যে কান্নাটা উনি বের করবে। ইয়াং মানুষ তো পরের দিন স্কুলে সে আর যায় নাই। বিকালবেলা তাদের একটা জায়গা আছে, কালভার্টের মতো একটা জায়গা, সেখানে ফ্রেন্ডদেরকে বলে যে এই ঘটনা, আমি তো রাত্রেবেলা গতকালকে আমাদের বাড়ির পিছনে উঁচু ঢিবির মতো পাইছি, কিন্তু বুঝলাম না আমার খালু যতক্ষণ বাথরুমে যায় ল্যাট্রিন ইউজ করে, তারা এরকম ঢিবির কথা কেন বলে না। এটা কি তারা খেয়ালই করে নাই? জিনিসটা কি তারা খেয়াল করে না? আমি তো দেখলাম যে রাবার গাছটার সামনে উঁচু একটা ঢিবির মতো হয়ে আছে। তো তার একটা ফ্রেন্ড খুব ইন্টারেস্ট সকাল যে দোস্ত তোর সাথে আমি আজকে থাকবো, তোর সাথে আমি থাকবো, আমাকে থাকার ব্যবস্থা কর, তোর সাথে আমি আজকে ঘুমাবো। তো এটা প্রথম না যে ফ্রেন্ডটা তার সাথে আজকে থাকছে, এর আগেও সে ফ্রেন্ড তার সাথে ছিল। তো সে ওই ফ্রেন্ডকে নিয়ে যায়, তার ফ্রেন্ডের নাম হচ্ছে সবুজ। তার ফ্রেন্ডকে নিয়ে যায় এবং তার সাথে রাতে থাকার ব্যবস্থা করে। কোনো কান্নার সাউন্ড রাসেল ভাই সেদিন রাতে আর হচ্ছে না। আচ্ছা, খুব অদ্ভুত লাগছে যে কোনো কান্নার সাউন্ড নাই। তো ওর ফ্রেন্ড হঠাৎ মাথার মধ্যে দুষ্টুমি বুদ্ধি, তো এই তুই না বলছিলি কবরের মতো উঁচু ঢিবি একটা আছে, ওইটা দেখে আসে। তো
তো সেখানে তিনি হারিকেন নিয়ে যান। হারিকেন নিয়ে যায়, দেখে যে কবরের মতো উঁচু ঢিবি, ওখানে ওই মানুষটা বসে আছে। দুইজন একসাথে দেখছে, কিন্তু ওই মানুষটা মুভমেন্ট নাই, কোনো কান্নার সাউন্ড নাই, কিচ্ছু নেই। এটা দেখে ওনার ফ্রেন্ড কি করে, ওই তাড়ানোর ব্যবস্থা করে, লাঠি ছোটেন, লাঠি মানে গাছের ডাল ভেঙে, এই কে এখানে, মানে তাড়া করবে এরকম অবস্থা। ওই মহিলা যখন ওনার দিকে তাকায়, ওনার আর কিছু মনে নাই, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। জাস্ট এতটুকু মনে আছে যে ওনার ফ্রেন্ডকে চুলের মুঠি ধরে টান দিয়ে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় জানা? আচ্ছা, ওই দিন রাতের বেলা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেটা দেখে সে অজ্ঞান হয়, সেটা হচ্ছে ওই মহিলা একটা ছোট বাচ্চার মাথা জিব্বা দিয়ে চাচ্ছিল। আচ্ছা, এটা তো খুব ভয়ঙ্কর দৃশ্য। ছোট একটা মাথা, জিব্বা, ছোট একটা বাচ্চার মাথা। এখন এটা আদৌ বাচ্চার মাথা নাকি অন্য কিছু, তবে যতটুকু এই হারিকেনের আলোতে মনে হচ্ছিল যে এটা বাচ্চার মাথা হতে পারে। উনি অজ্ঞান হয়ে যায় আসিফ ভাই, প্লাস ওনার ফ্রেন্ডকে টান দেয়, চুলের মুঠি ধরে টান দেয়। পরের দিন সকালবেলা উনি ওনার খালা খালুকে জানায় ঘটনাটা। খালা খালু ওনাকে বাইরেই পায়। তো খালা খালু যখন বাইরে পায়, তখন বলে কি অবস্থা? বলে যে আরে ভাই, খালু আমার এই হয়েছে রাতের বেলা, সবুজ আসছিল রাতের বেলা, আমি গত পরশু দিনই এই জিনিসটা প্রত্যক্ষ করছি, আজকে গতকালকে রাতে এই ঘটনা ঘটলো। তো ওই দিন আবার সবুজের বাবা মা আসছে, আর ছেলে তো গতকালকে থেকে আসে নাই, তো বাসায় নাকি ছেলে জানায়ও নাই যে উনি রাত্রেবেলা এখানে থাকবেন। তো ঘটনাটা ক্লিয়ার করে সবাইকে বলে যে এই ঘটনা, আমি রাত্রেবেলা এখানে এই উঁচু ঢিবি আছে, আপনি খেয়াল করেন নাই নাকি? আমি আর সবুজ ছিলাম রাত্রেবেলা, একটু সবুজকে তো আমি রাত্রেবেলা আমার সাথে থেকে এই অবস্থা হয়ে গেছে। তো উনিও ভীত সন্তুষ্ট ছিল, সবাই তেমন কিছু বলেন নাই। কিন্তু ওই এলাকা ভিত্তিক ডিসিশন হয় যে আসলে কি আছে এটা দেখার জন্য। প্রথমে ওই জায়গাটা আসলে একটা ঢিবির মতো আসলেই পায়, এবং ডিসিশন হয় যেটা করবে। তো এলাকার লোকজন প্রায় ওই ঘর যে কটা ছিল সেখানকার লোকজন বাদেও অন্যান্য এলাকার লোকজনদের মাঝে খবর ছড়ে যায়। তো তারাও কয়েকটা মানুষজন আসে দেখতে। তো কবর খোঁড়ার জন্য আসল ভাই, আপনি কতটুকু খুঁড়বেন? 3.5 হাত, মানে গর্ত। গর্ত করছে কিছু বাচ্চারা। তো গোর খোদার একটা ভিতরে কিচ্ছু নাই, আমি উঠে চলে আসি। হঠাৎ করে তার পা একটা নরম সারফেসের মধ্যে পড়ে, পায়ের থেকে হাত বের করে দেখে যে একটা হাতের কবজি কবরের ভেতর, এবং মানে একদম তাজা হাতের কবজি। উনি খুব ভয় পেয়ে যায়, আর সাথে সাথে আরেকটা হাত পায় এবং 4টা পা পায় যত ভেতরে ঢুকে। কিন্তু ভেতরে ঢোকার সময় কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড তখন সবাই শুনতে পায় আসলে। আর হই হুল্লার পড়ে যায় গ্রামের বাড়ির মানুষ যে কি হচ্ছে এই জায়গাটাতে। কবরের ভেতর থেকে কান্নার সাউন্ড আসছে, সাথে সাথে একটা মাথা পাওয়া গেল। তো আমি একটা জিনিস স্কিপ করে গেছি, ওই হাতগুলার পাগুলো উঠিয়ে একটা থালার বস্তার মতো পিছিয়ে ওখানে রাখছিল বারবার। তো এলাকার হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর বলছে আপনারা সবাই একটু দুরূদ পড়তে থাকেন আর কালেমা শাহাদাত পড়তে থাকেন। তো উনি যেটা দেখলেন, সবাই যেটা দেখলেন, কালেমা শাহাদাত পড়ার পর হাতগুলা বারবার ভাইব্রেট করছিল, হাত নড়ে নড়ে উঠছিল, হাত আর পাগুলা কালেমা শাহাদাত পড়ার পর নড়ে নড়ে উঠছিল। আরো যখন গভীরে যাওয়া গেল, দেখা গেল যে একটা মাথা, একটা মহিলার মাথা। এই মহিলার মাথা দেখে ওইখানের যে ভিড়ের মানুষজন ছিল, আসলে ভয় পাচ্ছে না কেউ, কিন্তু সবাই দেখে খুব হতভম্ব হয়ে যাচ্ছে। ওই ভিড়ের মাঝখান থেকে একটা লোক অজ্ঞান হয়ে যায়। পরে আবার ওনাকে নিয়ে ছোটাছুটি, পরে ওনাকে নর্মাল করার পর জানতে পারে, এবং ওই মাঝখানে ওনাকে নর্মালের মাঝখানে একদল ওইটাকে ওই লাশ উঠায়, একটা বাচ্চা লাশ উঠানোর পর এই কাফনের কাপড় দিয়ে পুরো লাশটা পেঁচানোর পর এটা বাড়ির উঠোনের মাঝখানে রাখা হয়। তো ওনাকে যখন নর্মাল করা হয়, নর্মাল করার পরে উনি ওনার কাছ থেকে জানতে পারে উনি আবার 1 গ্রাম পরের মানুষ। উনি দেখে অজ্ঞান হয়ে যায়, কারণ উনি বাজারে যাচ্ছিল, সবাই জটলা দেখে। তো সবাই শুনে যে কি জানি অলৌকিক একটা ঘটনা ঘটেছে বাড়ির পেছনে, সেও আসে ইন্টারেস্ট নিয়ে দেখতে। সে বলে এটা আমার পাশের বাড়ির মহিলা, উনি এইখানে কিভাবে আসলো, এই কবর এখানে কিভাবে আসলো। তো পরবর্তীতে এই লাশ ওনাদের ওই মেয়ের মহিলার বাড়িতে নিয়ে যাওয়া হয়, দাফন করা হয়, এবং শোনা যায় যে ওই মহিলা রাসেল ভাই সুইসাইড করে। যখন সুইসাইড করে তখন উনি প্রেগনেন্ট ছিলেন, এবং যে সুইসাইড করার রিজনটা হচ্ছে ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে যায় গ্রামের বাড়ি থেকে। কিন্তু এই সুইসাইড করার পরে ওনার লাশ কোথায় ছিল এটা কেউ খেয়াল করে খোঁজ নেয়নি, সবাই জানেন উনি চলে গেছেন কোথাও। তো পরবর্তী সময় জানা যায় এলাকা ভিত্তিক যে উনি সুইসাইড করেছিলেন, তো লাশ কোথায় এটা কেউ জানতো না। এই জায়গায় চলে আসবে তার বাড়ির পেছনে, এটাও কখনো তিনি কেউ কল্পনা করেনি।
তো দাফন কাফন শেষ হয়, দাফন শেষ হওয়ার পর উনি আর এগুলি কেমন খোঁজ খবর রাখেন না। কিন্তু ওই রাসেল ভাই বাড়ির পিছনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওনার নিশ্চয়ই বাড়ির পিছনে যেতে ইচ্ছা করবেন না। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। পরবর্তীতে ওই জায়গাতে আর এরকম কিছু দেখে নাই, কিন্তু উনি বাড়ির পিছনে ওই পিছনে আর কখনো যেতে পারবেন না। বাবু এই ঘটনাটি কোথাকার? আর এই ঘটনাটা হচ্ছে আপনার ঢাকার কাছেই, ওই যে টাঙ্গাইল যে অঞ্চলটা সেখানে, হ্যাঁ, সেখানে। আর ওর নাম হচ্ছে সৌমিক, যদিও ওর নাম সৌমিক, বাট ওকে মুসলিম ফ্যামিলির ছেলে, নামটা আর কি সৌমিক রাখা হয়েছে। এনিওয়েজ, তো ওদের ব্যাপারটা হচ্ছে কি, ওর ফ্যামিলিতে সবাই ঈদের ছুটিতে বাড়ি যায় আর কি। ওদের মূল বাড়ি ছিল হচ্ছে আরো দূরে কোথাও, মানে দিনাজপুরের কাছে একটা জায়গায়। সো ওরা টাঙ্গাইলে থাকতো। তো ঈদের আগে সবাই চলে যায়, বাট ও যেহেতু ওর বন্ধু বান্ধব সবার সাথে একটু সময় কাটাতে চায়, তো সেই কারণে ও যায় না আর কি। ও বাসায় থেকে যায়, ওর মানে বাবা মা বাড়ি চলে যায়, ও একাই থাকে অলমোস্ট বাসার মধ্যে, একজন কেয়ারটেকার সহ আর কি। তো যেটা হয়, তো ঈদের ছুটিতে বেশ একলা কিছুদিন ওখানে থাকে, 2-3 দিন থাকার পরে ওর ফ্রেন্ডরা করে যে ঈদের পর দিন ওরা একটা বাড়িতে যাবে, সেখানে যে ক্যাম্পিং করবে। এবং ওই বাড়িটার যে লোকেশনটা ওকে দেওয়া হয়, যে বলা হয় যে এই বাড়িটাতে একটা ফ্যামিলি থাকতো, তারা মানে তারা একটু জমিদার টাইপের ছিল এবং বেশ বড় বাড়ি, ওরা চলে গেছে, ওরা ইন্ডিয়া বা কোথাও থাকে, এখন বাসাটা খালি পড়ে থাকে মোস্টলি। ওর যে বন্ধু আছে সে ওখানে আর কি ইসের সাথে কথা বলে, ওখানকার কেয়ারটেকারের সাথে কথা বলে একটা অ্যারেঞ্জ করেছে রাতের বেলা, যাতে ওখানে ওরা ক্যাম্পিং করতে পারে, এরকম কিছু একটা। যাই হোক, শ্রমিক ওখানে ওদের বন্ধুদের সাথে ওখানে যায়, এবং যেদিন ওরা ওই বাসাটায় যায় দুপুরের দিকে ওরা পৌঁছায়, বাসাটা যেয়ে দেখে যে ও মানে দুপুর মানুষজন খুব কম, ওই এলাকায় তেমনি মানুষ নাই, কারণ ঈদের সময় আরো মানুষ কমে গেছে এলাকায়, একটু খা খা করছে একটা জায়গা, এবং বেশ বড় একটা আঙ্গিনা আছে বাড়ির সামনে, এবং ভেতরে ঢুকলে বাড়ির পুরানো আমলের দরজা জানালা এরকম একটা বাড়ি। সো ও বলেছে যে এখনো অনেকে নাকি ওই জায়গাটা মানে এখনো অনেকে চেনে ওইখানে বাড়ি হিসাবে। আই ডোন্ট নো, আই এম নট শিওর, যেহেতু আমি যাইনি ওইখানে। তো যাক, ওই বাসাটার মধ্যে ওরা যায়, যে দুপুরের পর থেকে ওরা আয়োজন করে ওখানে কে কোথায় থাকবে, কি করবে না করবে। সো এইভাবে করে ওদের সময়টা কেটে যায় সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে মোটামুটি আয়োজন করে ওরা আড্ডা মারে, এবং ওদের মধ্যে একজন তখন ওই বাসার কাহিনী বলতে থাকে ওদেরকে, যে এই বাসার মধ্যে কি মানে বাসাটা মানে কার ছিল, কিরকম কি হয়েছে এখানে। তো ঘটনা উঠে আসে যে ওই বাড়িতে ওদের যে বাড়ির যে ফ্যামিলি ছিল তাদের একজন মানে মাসি আর কি, খালা হয়, তিনি নাকি ওই বাড়িতে মারা গিয়েছিলেন আত্মহত্যা করে। তো অনেকে নাকি মনে করেন যে ওখানে ওই মাসিকে দেখা যায় এরকম কিছু, এবং আরো কিছু এরকম মানে ভয়ের কথা ওদেরকে বলে যে এখানে এরকম হয় এসে। তো এটা শুনে ওর মধ্যে একটু ভয় কাজ করা শুরু করে, ওদের সবার মধ্যেই ভয় কাজ করা শুরু করে। তো সবাই মোটামুটি চায় যে একটা রুমের মধ্যে থাকবে এরকম, কিন্তু সৌমিক মোটামুটি ও বলে যে না, আমি আসলে একলা ওরকম থাকতে মানে সবার সাথে একসাথে থাকতে চাচ্ছি না, রাতে আমাকে তোমরা ওই পাশে যে রুমটাতে আমি থাকতে চেয়েছি ওটাই দিও তোমরা। তো বলে ঠিক আছে। তো রাত্রেবেলা ওরা ওখানে থাকে। তো আড্ডা মেরে যখন নাকি আপনার রাত গভীর হয়ে গেছে, ধরেন 11টা-12টার সময় যে যার রুমের মানে যে ওরা চলে যায় 4-5 জন একদিকে, আর ওর রুমটা যেখানে থাকার কথা বলছে ওখানে চলে যায় রাতে। তো রাত্রে যখন ও ঘুমাইছে মানে শুয়ে আছে, শোয়ার খুব ভালো কোনো ব্যবস্থা না, পুরানো আমলে খাটের মধ্যে ওই যে আপনার ওই চাদর মুড়ি দিয়ে আর কি শুয়ে আছে। তো বলতেছে যে একটা সময় ওর কাছে ফিল হয় যে ওর ওই যে বাসাটার ভিতরে যে ওই দরজার ওই পাশে মনে হয় যে কেউ হাঁটাচলা করে, সাউন্ড হচ্ছে। তো মনে চিন্তা করে হয়তো ফ্রেন্ডরা ওখানে হাঁটাচলা করতেছে, যেটা জিনিসটাকে অনেক নর্মাল ভাবে নেয়। তো একটু পরেও ফিল করে যে ওর যে দরজাটা, রুমের দরজাটা, ওটা কেউ টুপ করে ধাক্কা দিল, মানে ইটস লাইক কেউ একজন নক করার মতো, নক ঠিক না, জাস্ট হাত দিয়ে একটা পুশ করলো এরকম। তো ও তখনও ভাবে যে ওর ফ্রেন্ডরা মনে হয় ওর সাথে দুষ্টুমি করতেছে, আচ্ছা, যে সামথিং স্বাভাবিক যে ও যেহেতু ভূতের গল্প বলছে এবং এই সেইখানটা, তো জিনিসটাকে সে অনেকভাবে স্বাভাবিক নেওয়ার চেষ্টা করে, বলে যে আসলে এটা কিছুই না, ফ্রেন্ডরা এরকম করতেছে। আবার শুয়ে থাকে, আবার অনেকক্ষণ পর ধপ করে এরকম ধাক্কা দেয়। তো এইবারও সে মনে করতেছে বন্ধুরাই এরকম দুষ্টুমি করতেছে। তো ও যেটা করে, ও করে কি আস্তে করে খাট থেকে নামে, পা টিপে ওই ইসের কাছে যায়, ওই দরজার কাছে যায়। ও চিন্তা করছে এইবার যদি ধাক্কা দেয় ও দরজাটা ঠাস করে খুলে ফেলবে, যাই হোক। এবং ও শিওর যে ওর বন্ধুরা ওখানে থাকবে এবং সে উল্টা মজা নিবে তাদের থেকে। তো ওইভাবে দাঁড়ায় থাকে প্রিপারেশন নিয়ে। তো অনেকক্ষণ চলে যাচ্ছে, দরজা আর নক হয় না, হ্যাঁ, এরকম একটা ইসের মতো। তো চুপচাপ দাঁড়ায় থাকে, হঠাৎ করে দরজার মধ্যে আবার একটা এরকম ধাক্কা মারার সাথে সাথে করে কি দরজার টান দিয়ে খুলে ফেলে।
তো খোলার পর যেটা হয়, ও নিজেই ফ্রিজ হয়ে যায়। যে দরজা খোলার সাথে সাথে মনে হয় যে একটা বাতাস ঢুকলো ঘরের ভিতরে, মানে বাতাসটা হচ্ছে একটা দমকা বাতাসের মতো হালকা। ইটস লাইক কেউ যদি কাউকে পাস করে চলে যায়, মানে পাস করে যায়, পাশ থেকে কিন্তু একটা বাতাসের হালকা সেরকম এটা। এবং ওর কাছে মনে হয় যে ওর ঘাড়ের কাছ থেকে মানে ঠান্ডা বাতাসের একটা চলে গেল, গুজবাম্পের মতো। ও তাকায় দেখে যে সামনের করিডোরে কেউ নাই, মানে পুরো জায়গাটা মানে জানালার আলো দিয়ে দেখা যাচ্ছে, ওখানে যে পুরানো আমলের জানালাগুলো, এই জায়গার মধ্যে করিডোরটা কেউই নেই, শুধু রাত্রের আলো যতটুকু পড়ছে এতটুকু। এবং তখন ওর গায়ের লোম পুরা পুরা দাঁড়ায় যায়। ও তখন মনে করে যে মানে আমি এটা কি করলাম, মানে হঠাৎ করে কি হলো, মানে কিছুক্ষণের জন্য পুরোপুরি সেন্স হারায় ফেলে। এবং পরবর্তী ও কি করে, মানে ভয় পেয়ে ও বন্ধুদের নাম ধরে ডাকা শুরু করে। এবং এই ডাকের চোটে ওর বন্ধুরাও মনে হয় কোনো ভয় পাইছে, এবং এই কারণে ওর ওই চিৎকার শুনে ভয় পায়, দরজা খুলে না কিন্তু কেউই। তো কিছুক্ষণ ফ্রিজ হয়ে ওখানে দাঁড়ায় থেকে তখন একটু পরে নিজে ধাতস্থ হয়, মনে করে যে কিছু মানে কিছু হচ্ছে না, অতটুকুই হয়েছে আর কিছু হচ্ছে না। তো এরপরে মনে করেন যে দরজাটাকে চাপায়, রুমে আসে। তো চিন্তা করতে থাকে যে ঘটনাটা কি হলো, আসলে কি ভৌতিক কিছু হচ্ছে নাকি ফ্রেন্ডরাই আসলে ধাক্কাইছিল, মজা করার জন্য করেছে। কোনোভাবে একটা কিছু মানে ওরা চলে গেছে বা সামথিং, এরকম চিন্তা করে দরজাটা লাগায়, এসে ও বিছানায় শোয়। তো বিছানায় শুয়ে যখন নাকি ওর যখন ঘুম চলে আসছে রাসেল ভাই, এই সময় হঠাৎ করে ওর হাতটা পড়ে বামে। ওর মনে হয় যে ওর হাতটা ঠান্ডা কিছুর উপরে পড়েছে, লাইক মানুষের শরীর যদি ঠান্ডা হয়ে যায়, মানে মানে ঠান্ডা অসাড়, মানে যেটা নাকি আসলে যে অনুভূতিটা আমরা সাধারণত পাই না। লাইক বলতে গেলে আমরা মনে করি যে মরা লাশ ঠান্ডা হয়ে গেছে, এরকম একটা ঠান্ডা কিছুর উপর পড়ে। তো আটকে উঠে ও এরকম করে তাকায় যেটা দেখে যে একটা ওর হাত পড়ছে, ওর কাছে মনে হচ্ছে একটা মানে কালো কোনো অবয়ব শুয়ে আছে, যেটা কিন্তু মানুষ বোঝা যাচ্ছে না। মানে অবয়বটা মানুষ টাইপেরই, লম্বা, কিন্তু মানে কোনো গায়ের কালারও দেখা যাচ্ছে না, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে এটা মানুষ টাইপের কিছু, আচ্ছা, ওই শেপটা শেপটা মানুষের মতো না। এবং এই সময় মনে হচ্ছে কি ওকে জড়ায় ধরলো, হাতটা দিয়ে এভাবে চাপটে ধরছে। এবং তখন ও বলছে যে যেই বোবায় ধরা এক্সপিরিয়েন্সটা মানুষের হয়, জি, দম নিতে পারে না, অনেক চেষ্টা করতেছে চিৎকার করার, কথা বলার, দোয়া পড়ার, এগুলো সে অনেক চেষ্টা করতেছে, এবং ওর কিছুই হচ্ছে না। এবং একটা পর্যায়ে ওর কাছে মনে হচ্ছে যে মানে ওর মারা যাবে, এরকম একটা অবস্থা। অনেক কষ্টে সে মানে চেষ্টা করতে 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 এক সময় দোয়া একটু পড়ে, এবং ওই সময় মনে হয় ওকে ছেড়ে চলে যায় জিনিসটা। ছেড়ে যাওয়াটা কাইন্ড অফ লাইক ধাক্কা দিয়ে চলে যাওয়ার মতো। এই অবস্থায় ও লাফ দিয়ে উঠে, এবং ও যে দোয়া পড়তেছিল দোয়াটা মুখ দিয়ে বের হয় পুরা। এবং ও বলে যে ভাইয়া, এই যে অনুভূতিটা ছিল, এটা কিন্তু একদম জাস্ট লাইক আপনার মানে মানে বোবায় ধরে, অনেকে বলে ঘুমের মধ্যে, ইটস নট লাইক দ্যাট। আমি একদম ফিল করছি যে আমার পাশে ঠান্ডা কিছু ছিল, আমার হাত পড়ছিল গায়ের উপরে, এবং আমি সম্পূর্ণ চেতনাই ছিলাম। সো স্লিপ প্যারালিসিস নিয়ে মানুষ যারা বলে, আমি নিজে অনেক পড়েছি, অনেকে মেডিকেল ব্যাখ্যা দিতে থাকেন। আসলে এইসব কাহিনী শোনার পর কিন্তু ওইটার ব্যাখ্যাটার কোনোই আসলে কাজে আসে না, কারণ আমি রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড গুলো শুনেছি আসলে জিনিসটা কি, বাট অ্যাকচুয়ালি ইট ডাজন্ট মেক এনি সেন্স এরকম কিছু। তো যাই হোক, ও কিন্তু কোনো মতো ওখানে বসেই রাতটা পার করে ওর মতো। এবং সকালবেলা ওর বন্ধুরা আসে, বন্ধুরা বলে ওর চিৎকার শুনেছে রাত্রেবেলা। এবং ওর বন্ধুরা অনেকে বলে যে ওরা নাকি কিছু জিনিস ফিল করছে রুমের ভিতরে, যেমন কানের মধ্যে কেউ সুড়সুড়ি দিছে রাতের বেলা, বন্ধুদের যখন শুয়ে ঘুমানোর চেষ্টা করছে কানে সুড়সুড়ি দিছে। এবং মনে হচ্ছে রুমের মধ্যে কেউ সাউন্ড করে গান গাইছে, গানটার মধ্যে অস্পষ্ট, মানে ইটস লাইক কোনো গান বোঝা যাচ্ছে না, অস্পষ্ট একটা হামিং। আচ্ছা, হ্যাঁ, মানে খুব সেকেন্ড ভয়েস, যারা গান গাওয়ার অনেক সময় বুঝে যায়, অনেক সময় কিন্তু গানের মধ্যে একটা হাম করার সময় সেকেন্ড ভয়েসে হাম করা হয়। ইটস লাইক ভেরি লো, মানে হাই ফ্রিকোয়েন্সিতে কেউ যদি হাম করে দূর থেকে, গুনগুনের মতো আর কি, কোনো গানের সুরটা অস্পষ্ট কোনো সুর, এরকম জিনিস ওর বন্ধুরা দু একজন শুনছে। এবং ওরা বুঝতে পারে যে বাসাটা আসলেই বেশ মানে হন্টেড, এবং ওরা চলে আসে পড়তেন ওখান থেকে রাসেল ভাই। এটাই একটা ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আতাউর রহমান মিন্টু। জি, আমি রাজশাহীর বাবা থানা থেকে আসছিলাম। জি, নওয়াটা থেকে। ঘটনায় চলে যায়। জি ভাই, আমরা ঘটনায় চলে যাই। আসলে সম্ভবত 2003 অথবা 2004 এরকম হবে। জি। তো আমি একটা কোল্ড স্টোরে চাকরি করতাম। তো আমাদের এই কোল্ড স্টোর মানে আলু রাখার স্টোর। জি জি জি, কোল্ড স্টোর। জি। তো এখানে 4 জন স্টোর কিপার থাকে আর একজন থাকে প্রধান। তো 4 জনের মধ্যে 2 জনের দিনে ডিউটি পড়ে, 2 জনের রাত্রে ডিউটি পড়ে। বিকজ এখানে যে ডিউটিটা হয় সেটা হলো
24 আওয়ার ডিউটিতে থাকতে হবে, দুজন দুজন করে শিফটিং ভাবে আর শিফটিং ভাবে। তো আমার ডিউটিটা চেঞ্জ হয়ে মোটামুটি সেদিন বৃহস্পতিবার, তো আমার ইভিনিং শিফট পড়ছে। ইভিনিং শিফটে যেতে হয় আপনার 6টার সময় জয়েন করতে হয় ওখানে। তো আমরা যারা ইভিনিং এ যাব, তারা যারা সকাল থেকে ছিল তারা আবার চলে যাবে। তখন আমি সাইকেল নিয়ে, তখন আমার এখন মোটর সাইকেল আছে, তখন সাইকেল নিয়ে স্টোরে যাইতাম। তো আমার বাসা থেকে স্টোরে যাইতে প্রায় 30-35 মিনিট সময়। তো প্রতিদিনই সেইভাবে যাই, সেই দিনও যাচ্ছি। তো যেতে যেতে আমি এমনি গান প্রিয় মানুষ, গান করি আর করে যাই একাই। যেতে লাগে দেখতেছি যে আমি আমার বাসা থেকে আসার পরে একটা গ্রাম পড়বে, তারপরে একটা বিল পড়বে, এবং বিলের পরে বিল বলতে গেলে চলন বিলের মতো অত বড় না, তবে বিল আর কি, রাস্তা আছে বিলের মাছ দিয়ে। তো এই বিলের মাছ দিয়ে একটা ইউটার্ন আছে, ইউটার্নের ওখানে একটা বিশাল বড় পুকুর আছে। আর এই পুকুরের কোনার উপরে একটা বাঁশ ঝাড় আছে, একটা থোপ বলা আর কি, থোপের মতো দূর থেকে একটা ঝোপ আর কি। তো সন্ধ্যা না লাগেনি, ডুবু ডুবু ভাব সূর্য। আমি যাচ্ছি, তো দেখতেছি যে একটা মেয়ে ওই কোনাটার উপরে দাঁড়ায় আছে। তো মেয়েটা মোটামুটি সুন্দর, মানে অনেকই সুন্দর বলতে পারেন। আমি যাচ্ছি, যাওয়ার পরে দেখতেছি আশেপাশে কেউ নাই। এই মেয়েটা কেন দাঁড়িয়ে থেকে কি করে সন্ধ্যাবেলায়? তো ভাবতেছি হয়তো গ্রামের কোনো মেয়ে হবে, গরু ছাগল অথবা এগুলো দেখতে দেখতে বা নিতে আসছে। কিন্তু আমি আবার পিছনে ফিরে তাকাইতেছি, দেখতেছি ও আমার দিকেই তাকাই আছে। তো আমি চলে যাই, আরো দূরে চলে গেলাম, পুকুরটা পার হতে পারি নাই, পুকুরের মাঝ বরাবর যেয়ে রাস্তার ওখান থেকে আবার তাকাচ্ছি, দেখতেছি ও এইভাবে তাকাই আছে এবং ওখানে দাঁড়ায় আছে। তো যাই হোক, আমি আর ওদিকে না ইয়ে দিয়ে আর সাইকেল নিয়ে চলে গেলাম। যে আমার যে কাজ সবগুলো ঠিকঠাক করে, লেবার ওখানে আমার প্রায় 100-150 লেবার থাকে, মানে আলুগুলো বের করার জন্য, যে সারাদিনে যে সকল লোকজন অর্ডার করলো এগুলো বের করবে। আমি তখন ওগুলোকে পোস্টিং খাতা থেকে নিয়ে ওদের দিয়ে দিলে ওরা ওদের মতো বের করে। তো বের করতে করতে দেখা যায় যে কোনোদিন 12:30 বাজে, কোনোদিন 1টা বাজে। যেদিন কোনো প্রবলেম হয়, যেমন সেই দিন 4টে আলুর বস্তা বের মানে খুঁজে পাচ্ছিল না। এইটা খুঁজতে খুঁজতে দেখা গেল যে প্রায় 1:30 বাজে গেছে, রাত 1:30। তো পরে 1:30 বাজে গেছে যখন, তখন ওরা তারপরও একটা শর্ট দেখে চলে আসলো যে ভাই এটা পারলাম না খুঁজে, আমরা সকালবেলাতে এসে আবার বের করে দেবো। বলে রাখা ভালো, আসলে স্টোরটা এত ঠান্ডা জায়গা, যেখানে আপনি শীতের সময় প্রচন্ড শীতে যে জ্যাকেটগুলো ইউজ করেন, আপনাকে যতই গরম হোক সেখানে কিন্তু সেই জ্যাকেট ইউজ করতে, কারণ এতটা ঠান্ডা, আপনি 2 মিনিটের ভিতরে শীতল হয়ে যাবেন। আমরা যখন স্টোরে ঢুকি, বিশেষ করে স্টোর কিপারের, আমাদের ওখান থেকেই জ্যাকেট দেওয়া হয়, এবং জুতা, জ্যাকেট, মাফলার এগুলো সুন্দরভাবে কানে হাত মুখে জোরে ঢুকতে হয়। তো আমিও গেলাম যে দেখি খুঁজে পাই নাকি। তো যাই হোক, আমিও পাইলাম না। ওদের সাথে বললাম যে এই বস্তাটা দেখো, এটা ওঠাও, কিন্তু পাইলো না কেউ। তারপর সবাই চলে আসলাম, আসার পরে ওরা কিন্তু আমার জন্য বসে থাকে। যেদিন না শর্ট থাকে সেদিন দেখা যায় যে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, একসাথে চলে আসি। আর সেদিন যেহেতু শর্ট হয়েছে, আমি খাতাপত্র সেরে ওখানে শর্ট লিখে বাইরে এসে দেখি ওরা সবাই চলে গেছে, আমাকে বলেও নি সেই দিন। আমি একা পড়ে গেছি। তো আমার অবশ্য মানে ভূতের উপর আগে থেকেই ভয় নাই, বা এরকম কোনো বিশ্বাসই করতাম না যে এরকম কিছু আছে বা এরকম, আর ওগুলো মাথার ভিতরে নাই এক কথায়। আর তো আমি আমার মতো করে চলে আসতেছি সাইকেল নিয়ে, জ্যাকেট কিন্তু গায়ে আছে, কারণ 1 ঘন্টা আপনার কাছে এই ঠান্ডাটা থাকবে, মিনিমাম 1 ঘন্টা আপনি জ্যাকেটটা খুলতে পারবেন, মানে এতই ঠান্ডা আপনাকে লাগে আছে। তো আমি জ্যাকেট গায়ে দিয়ে চলে আসছি, ওটা বাসায় এসে খুলবো আর কি। আসতে স্টোর থেকে বের হওয়ার পরেই একটা বিল পড়বে, পুকুরটা হলো মাঝে, এই পাশেও বিল পড়বে, একটা গ্রাম পার হওয়ার পরে এই পাশেও গ্রাম পার হওয়ার পরে বিল পড়বে, আসতে লেগে এইভাবে পড়বে, যাতে আমার বাসা থেকে যেতে লেগে এইভাবে পড়বে। তো ওই গ্রামটা পার হওয়ার পরে বিলটা পড়ছে, পড়ার পরে আবার পুকুরটা পড়ছে। তো আমি যাওয়ার সময় যেখানে মেয়েটাকে দাঁড়ায় থাকতে দেখছিলাম, ঠিক ওই জায়গাতে ওইভাবে এখনো দাঁড়ায় আছে মেয়েটা। আমি তো মানে আমি তখনও মাথার ভিতরে কিছু নেই নাই যে এটা কে বা এই সেই হ্যান্দেন, এরকম কিছু নেই নাই মাথাতে। আমি বলছি কি ব্যাপার, আপনি এখনো যান নাই? আপনাকে তো সন্ধ্যায় দেখে গেলাম। তো উনি কোনো কথা বলে না। পুকুরের কোনা যে ঝোপটার কথা বলছিলাম, ওর সামনেই মেয়েটা দাঁড়ায় আছে, যেখানে দাঁড়াইছিল আমি যে সন্ধ্যাবেলায় যে মেয়েটাকে দেখলাম, ওই মেয়েটাই। তো আমি ওনাকে বলতেছি যে কি ব্যাপার, আপনি এখনো বাসায় যান নাই, কিভাবে এখানে দাঁড়ায় আছেন কেন? কেউ আসবে, কারোর জন্য অপেক্ষা করছেন? উনি কোনো কথা বলেন না। পরে ওর সাথে কথা বলতেছি, দেখতেছি যে সাদা ড্রেসে একটা মানে
মুরব্বী লোক আর কি, দাড়ি অনেক বড় বড়, সবগুলো চুল চুল দাড়ি সবই পাকা। ওর পাশে এসে দাঁড়াচ্ছে। আমি মানে উনি এতই লম্বা ছিলেন যে আমাকে এভাবে ঘাড় চেড়ে দেখতে হচ্ছে, এত লম্বা। ওপরে যেভাবে আমি দালান দেখি ঠিক সেইভাবে মুখের দিকে তাকায় দেখতে হচ্ছে। তো ইনি তো কথা বলতেছেন না। তো আরেকটা বিষয় সেটা হলো যে দাদা বলতেছে, মানে ওনার, আমি বুঝতে পারলাম যে ওনার দাদা এটা, উনি বলতেছে যে আমার নাতি পার্বতী, মেয়েটার নাম হলো পার্বতী, আমার নাতি পার্বতী তোকে পছন্দ করে, তুই এখান দিয়ে প্রতিদিন যাস, উনি প্রতিদিন এখানে তোকে দেখে। তো আজকে আমাকে বলছে, সেজন্য আমি সরাসরি আসছি, ওকে তোকে বিয়ে করতে হবে। তো বলে রাখি, আমি বিয়ে করছি 2000 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। আসলে আমাদের বিয়েটা লাভ ম্যারেজ ছিল। তো আমার ওয়াইফকে আমি অনেক ভালোবাসি। তো একটা বাচ্চা হয়েছে, মেহবুব হাসান নাম। তো মাশাআল্লাহ ওর সুখী পরিবার। তো আমি ওনারে বললাম যে দেখেন আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে। তো আপনি যেটা বলছেন এটা কখনো সম্ভব না। অনেক কথা কাটাকাটি হচ্ছে ওনার সাথে। আমার মাথার ভিতরে এখনো নাই যে মানে আসে নাই যে এটা বহুত বা জিনিস কিছু, মানে মাথার ভিতর থেকে ওগুলো কোনো চিন্তা আসে নাই। পরে উনি বলতেছে যে আজকে তোকে না, আমারে বলতেছে যে তুই কি চাস বল, তুই যা চাবি আমি তোকে তাই দেবো, টাকা পয়সা তখন যা চাবি তাই দেবো। তখন হচ্ছে আমার কিছুর দরকার নাই। পরে ওর মানে দাদা যেটা আর কি মুরব্বীটা বলতেছে আজকে তোকে এখানে মেরে ফেলে দেবো, মারি ফেলবো এরকম। তো বলতেছি যে আমার অপরাধটা কি? তো বলছে তোকে একে বিয়ে করতে হবে, নাহলে তোকে মেরে ফেলে দেবো, তো আমাদের সাথে তোকে নিয়ে চলে যাবো। আর আমি কিন্তু সাইকেলের উপর থেকে নামি নাই, আমার পা একটা সাইকেলে এক পেডেলের উপর আর এক পা নিচে হ্যান্ডেল আমি ধরে আছি, নামি নাই। তো পরে অনেক কথা কাটাকাটির পরে ওর যে মেয়েটা পার্বতী, ওই মেয়েটার নাম, ওর দাদা বলতেছে পার্বতী। তো সেখান থেকে আমি নামটা জানি। তো বলতেছে দাদা আসলে জোর করে কোনো কিছু হয় না, তুমি ওকে মেরে ফেলো না, ওকে যাইতে দাও, ওকে যেতে দাও। পরে আমি এইবার আমার মাথায় আসছে যে আমি মনে হয় কোনো খপ্পরের মধ্যে পড়ছি। তো আমি ঢাকায় এরকম মন্তব্য হচ্ছে আমার যে আসলে আমি তো ঝামেলার মধ্যে জড়াই গেছি, মানে এই জিন ভূতের কথাগুলো মাথায় চলে আসছে অলরেডি তখন। আর আমার যে জ্যাকেটটা, যেটা আমার মানে ঠান্ডাটা নিবারণ হতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, অথচ আমার জ্যাকেট গরমে ভিজে গেছি আমি। এই যেমন এই কথাটা মনে হয়েছে যে এটা জিন ভূত হতে পারে। আর এই এরকমের বিষয়টা জানার পরে ভাবছি যে এদের তো পা উল্টা হয়, যদি ইয়ে হয়। আমি পায়ের দিকে তাকাতে যে উপরে তাকায় দেখতেছি দুজনের মধ্যে কেউ নাই। আমার পুরো জ্যাকেট ভিজে গেছে গরমে, আমার মুখ চোখ দিয়ে ঘাম ঝরতেছে। আমি কি করব? আমি অ্যাস্ট্রনিস্ট হয়ে আমি বুঝতে পারছি না যে আমি আসলে এখন কি করব, কোন দিকে যাব। এদিকে গেলেও মোটামুটি 10-15 মিনিট লাগবে পাড়াতে পৌঁছাইতে, এদিকেও 10-15 মিনিট লাগবে পাড়াতে পৌঁছাইতে। আমি পড়ে গেছি একদম মাঝখানে, পুকুরটা 2 পাড়ার মাঝে, বিলের মধ্যে। পরে আমি অনেক কষ্ট করে মানে বাড়ির দিকেই যাইতে লাগে আমি 2-3 বার এই ধানের জমির মধ্যে আমার সাইকেল নামাই দিই রাস্তার ইয়েতে। পরে যাই হোক আবার আমার জ্ঞান আছে সঠিক, আমি বুঝতে পারছি যে আমার গা ঘামে যাচ্ছে বা আমি ভয় পাচ্ছি, কিন্তু আমার জ্ঞানটা আছে, জ্ঞানটা যায় নাই। পরে আবার সাইকেল তুলে নিয়ে ইয়ে করে, কিন্তু সাইকেল নামে যায়, সাইকেল নিয়ে আমি আর সোজাভাবে যাইতে পারি না। পরে অনেক কষ্ট করে পাড়ার ভেতরে পৌঁছে দেখতেছি যে একটা লোক বের হয়েছে, সম্ভবত বাইরে, প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য হোক আর যেভাবে হোক বাইরে বের হয়েছে। আমি ওখানে চিল্লানি মারছি, চিল্লানি মারতেই আমি তো প্রতিদিন ওই পার দিয়ে যাই, যখন মর্নিং ডিউটি পড়ে তখন সকালে যাই, আর ইভিনিং ডিউটি বলে সন্ধ্যার আগ দিয়ে চলে যাই। তো ওনারা সবাই আমাকে চিনে পড়ায়। পরবর্তী কি হয়েছে বলার সারা, আর আমি মানে অজ্ঞান হয়ে গেছি, সেন্সলেস হয়ে গেছি। সেন্সলেস হয়ে যাওয়ার পরে ওনারা আমাকে বাসায় পৌঁছাই দিছে। আমি পরের দিনে সম্ভবত আমার জ্ঞান আসছিল, আর 3-4 দিন আমার জ্বর ছিল। জ্বর থাকার পরে আমি আর ওই রাস্তা দিয়ে যাইতাম না, পরে ঠিক হয়ে গেছে। কিন্তু আমি ওই রাস্তা দিয়ে ইভিনিং শিফট পড়লে আমি 2 ঘন্টা পথ দূর দিয়ে যাইতাম, বাট ওই পার দিয়ে যাইতাম না আর কি, যে মানে কোনো ঝামেলার মধ্যে জড়াই নাকি এই আর কি। পরে আস্তে আস্তে মানে সাহস হয়ে গেল, পরে আবার যাইতাম। এই হয়েছে ঘটনা এই আর কি। এটা আমার লাইফে, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আর কি। জি,
থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ওয়ালাইকুম, আমি রিফাত আক্তার, নারিন্দা জি। আমার যে ঘটনাটা, তার আগে বলে নিই যে আমার বাবা মা দুইজনই কবিরাজ আমাদের এলাকার। আর ছোটকাল থেকেই ওনাদের এই কাজ দেখতে দেখতে আমরা সবাই অভ্যস্ত। ঘটনাটা হচ্ছে 2004 সালে আমার মেজ বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার বড় দুই বোনের তখন কারোই বিয়ে হয়নি। একটা খাঁচা ছিল যেখানে আমি কবুতর আর মুরগি পাবো। দেন ওই মাজারে উকি দিল, দেওয়ার পরে ও ডিরেক্টলি আমার রুমে চলে আসলো। আসার পর ওই মুহূর্তে আমিও গান শুনছিলাম শুক্রবারের নামাজের পর। তো 5 মিনিটের মধ্যেই একটা বিকট একটা আতরের গন্ধ আমাদের রুম থেকে আসতে থাকে। তো আমরা দুইজনেই খুঁজছিলাম যে গন্ধটা কোত্থেকে আসছিল। এমন বিকট একটা গন্ধ যে মাথাটা একদম ধরে যায় আর মাথা ঘোরাতে শুরু করে এরকম। আচ্ছা, দেন আর ওই সময় আব্বু বাসায় ছিল না, আব্বু কর্মস্থানে ছিল। আর আমরা বাসায় আম্মু আর আমরা 3 বোন ছিলাম। দেন আমরা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেলাম যে গেটের পেছনে যেখানে অনেকগুলি পুরাতন কাপড় চোপড় রাখা আছে, ওইখান থেকে আসছে। দেন আমার মেজ বোন কি করলো, ওইখান থেকে দৌড় দিয়ে মাঝখানের রুমটাতে আম্মুর কাছে গেল, যে মাকে বলছে, মা দেখো ওই রুমের গেটের পেছনে একটা সাদা কাপড় পরা অনেক লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে আর আমাকে ভয় দেখাচ্ছে। দেন আমার আম্মা কি করলো, আমার আম্মার বড় বোন গেল আমার রুমে আসলো। আসার পরে বলতেছে যে কই নাই তো, কিন্তু আমরা সবাই ওই মুহূর্তে ওই গন্ধটা পাচ্ছিলাম। আমার বোনকে বললো, মেজ বোনকে বললো যে আসো তুমি দেখে যাও, কিছুই নাই। না, আমি ওই রুমে যাবোই না, ওই ওখানেই দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ না। দেন আমার বড় বোন বললো যে তুই এক কাজ কর, গোসল করে ফেল আর আমিও গোসল করি। দেন ওকে গোসল করানোর পরে নিজেও গোসল করলো, করে কোরআন পড়লো। কোরআন পড়ার পরে তারপর থেকে আবার ও কান্নাকাটি করা শুরু করলো। বলতেছে যে ওর সামনে আসে, সোফায় বসে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, মানে জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। যেখানে যেখানে আমরা যাই ওখানে কোনো জিনিসটা যায়, লিমিটেড এক জায়গায় ও থাকে না। দেন আমার বোন বলছে যে ঠিক আছে, আমি কোরআন নিয়েছি, এখন বল যেখানে আছে আমি ওখানেই যাবো, জাস্ট ওকে বিশ্বাস দেওয়ানোর জন্য যে জিনিসটা অ্যাকচুয়ালি নাই। দেন ও আমার বোন বলতেছে, মেজ বোন বলতেছে যে এই যে এখানে আছে, তখন কোরআনটা নিয়ে যায়। ও বলে না আছে, এখানেই আছে। এভাবে করতে করতে দেখা যায় যে কোনোভাবেই ওকে মানানো যায় না যে আসলে কিছু নাই। আচ্ছা, এই করতে করতে আসরের আজান দিয়ে দেয়, আসরের সময় আর ওই গন্ধটা নেই। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে নামাজ শেষ, ওই মুহূর্তে থেকে আবার ওই একই গন্ধ। মানে বুঝতে পারলাম যে আজানের টাইমটুকুতে জিনিসটা থাকে না বাসায়। আচ্ছা। তো এই করতে করতে মাগরিবের আজান দিল, সেম আবার নেই। এর মধ্যে আমার মেঝো খালা আসলো বাসায়, ঘুরতে আসছিল সেদিন শুক্রবারে। তো আসার পরে আমার খালাম্মাকে আমার আম্মা বললো যে এরকম এরকম দেখ, দুপুর থেকে এই ঘটনাগুলো ঘটছে। তো আমার খালাম্মা আবার রাগ করে বলল ঠিক আছে আমি দেখছি। তো উনি মাঝখানের রুমটার কি বলে গেটের সামনে যা দাঁড়ায় বলে যে যেই আছিস তুই এখান থেকে চলে যা। এই বলা মাত্রই আমার খালাম্মা মানে গলার মধ্যে মনে হচ্ছিল কি একজন চাপ দিয়ে ধরেছে। আর হুট করে উনি ওই খাঁচাটার উপরে, যে ডাইনিং স্পেসে যে খাঁচাটা ছিল আমার, ওই খাঁচাটার উপরে যে পড়ে, আর উনি আমার বড় বোন যে ওনাকে ধরার পর ওনাকে আমার রুমে নিয়ে আসার পরে বলে কি হয়েছিল। বলে যে আমি যখন বললাম এই কথাটা বলার সাথে সাথে আমার গলাকে একজন চাপ দিয়ে ধরলো আর ওই মুহূর্তে একটা ধাক্কা দিল। তারপর আমার আম্মা বলতেছে যে ঠিক আছে ওকে পানি টানি খাওয়ানোর পরে ওনাকে বাসায় পাঠিয়ে দেওয়া হলো, কারণ একজনের উপরে এরকম ভাবে অ্যাটাক হওয়াটা। দেন রাত্রে তো কোনোভাবেই আমার মেজো বোন আর বড় বোন ঘুমাতেই পারে না, কারণ আমার মেজো বোন ঘুমাতেই দেয় না। বলে যে তুই ঘুমাবি না, ঘুমালে আমার সামনে আসবে, আমাকে ভয় দেখাবে, আমি আরো ভয় পাচ্ছি, আর একটু পর কান্নাকাটি তো আছেই। আমি আর আমার আম্মু ঘুমিয়ে গেলাম। পরের দিন ভোর 5টার দিকে আজানের পর দেখে যে আমার মেজো বোন ঘুমাচ্ছে। আমার বড় বোন দেখার পরে ও বললো যে ও ঘুমাচ্ছে, যাকে আমি একটু ঘুমাই। তো ওরা দুইজনই আমি আর আমার আম্মু সকাল 7টার দিকে স্কুলে চলে যাই। স্কুলে যাওয়ার পরে 9টার দিকে আমার বড় বোনের ঘুম ভাঙার পরে ওটা দেখে যে আমার মেজো বোন তখন জেগে আছে। তো আমার মেজো বোন বলছে যে আমার না অনেক ক্ষুধা লেগেছে। তো আমার বড় বোন বলছে আব্বু তো এখন নেই, আব্বু নাস্তা আনতে গেছে, একটু অপেক্ষা কর, আমি আব্বু নিয়ে আসবে। তো বলতেছে যে না, এতক্ষণ তো অপেক্ষা করা যাবে না,
তো আমার বড় বোন বলছে যে হ্যাঁ আমারও তো ক্ষুধা লেগেছে, বাট আজকে তো আর নাস্তা বানানো হয়নি। তো আমার মেজ বোন তখন বলে, বাসায় তখন কেউই ছিল না ওই দুইজন ছাড়া, বলে যে এক কাজ কর, আমি তোকে খাই, তুই আমাকে খা। এইটা শুনে আমার বড় বোন মানে কি করবে বাড়িতে কিছু বুঝতে পারছিল না, যে সে দুই একজন আরেকজনের ও বলতেছে এগুলি। অ্যাকচুয়ালি ও বলছিল না, ওটা ও বুঝতে পারছিল, কিন্তু দেখায়নি যে ও ভয় পাচ্ছে। দেখালে হয়তো এর থেকে আরো বেশি কিছু হতো। দেন আমার বড় বোন বললো কি যা তা বলছিস, এক কাজ কর, আমরা বিছানাগুলো উঠে ফেলি, এর মধ্যে আব্বু নিশ্চয় চলে আসবে। তো মানে এটা জাস্ট বলার কারণটা ছিল যাতে ওকে বিজি রাখা, ও যাতে এগুলি মাথায় না আনে ওর মুহূর্তে। দেন দুইজনে কাজ করা শুরু করলো। কাজ করতে করতে আমার বড় বোন গোছানোর শেষে রান্নাঘরে চলে গেল, মানে ওর কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য। এর মধ্যে আব্বু চলে আসে, আসার পরে নাস্তা খেতে দেওয়া হয়, বাট ও কোনো প্রকার নাস্তা খায় না, বলে আমি খাবো না, আমি শুধু চা খাবো। খেলো, খাওয়ার পরে আমরা স্কুল থেকে বাসায় আসলাম। আম্মু ওকে বললো আমার বড় বোন যে এরকম সকালের ঘটনা এগুলো হয়েছে, এখন এর থেকেও যদি আরো বেশি কিছু হয়, গতকালকে একটা ঘটনা ঘটলো, আজকে এইগুলো বলছে ও। তখন আমার আম্মা বললো ঠিক আছে, দেখি কোনো একটা নিশ্চয় ব্যবস্থা করতে হবে। তো ওই দিন দুপুরবেলা আমার বড় ভাই আসে বাসায় ওকে দেখতে। আসার পরে আমার বড় মেজ বোনের কান্নাকাটি আবার শুরু। ও কান্না করছে আর বলছে তোর মেয়েকে আমি অনেক ভালোবাসি, তোর মেয়েকে দেখে আমার পছন্দ হয়েছে, তোর মেয়ে আমার সাথে গেলে অনেক সুখে থাকবে, তোর তো 3টা মেয়ে আছে, ওখান থেকে একটা চলে গেলে কিছু হবে না। তখন আমার মা বলে আমার 3টা মেয়েই লাগবে, একটাকেও আমি ছাড়বো না। তখন বলছে অনেক আমার আম্মা অনেক বোঝানোর চেষ্টা করছিল ওই জিনিসটাকে, বাট কোনোভাবেই এক পর্যায়ে বলছে যে হ্যাঁ আমি চলে যাব, তুই আমাকে যদি ওই কি বলে জিন মসজিদে নিয়ে যাস শাহবাগে। তখন আমার আম্মা বলে সত্যি কি তুই চলে যাবি? বলে হ্যাঁ আমি চলে যাবো, আমাকে নিয়ে যাও। তো ওর কথা মতো যেহেতু চলে যাবে, আমার বড় ভাই বড় বোন আম্মু আর আমার মেজ বোন গেল, রওনা দিল জিন মসজিদের উদ্দেশ্যে। তো রাস্তার মাঝখানে যখন যায়, তখন বেবি ট্যাক্সি ছিল, রাস্তার মাঝখানে যে বলছে যে আবার সেই কান্না, তুই বুঝলি না, তোর মেয়েকে আমি ফুলের বাগানে রাখতাম, মানে নানান ধরনের কথা জাস্ট বলছে যে তোর মেয়ে আমার সাথে অনেক সুখে থাকবে। তো আমার মা বলছে তুই কিভাবে আসলি ওর কাছে? তো বলতেছে যে শুক্রবার দিন জুমা নামাজের পর তোর মেয়ে নিচে নামছিল, মাজারের দিকে উকি দিয়েছিল, ওই মুহূর্তে আমরা 3জন ছিলাম মাজারে, 3জন থেকে 2জন চলে গেছে, আর আমার তোর মেয়েকে খুব ভালো লেগেছে, আর ওকে আমি যেভাবেই হোক যে কোনো মুহূর্তে নিয়ে যাব। তো ফাইনালি ওরা ওই জিন মসজিদে পৌঁছানোর পরে বলে মানে মহিলাদের তো কোনো মাজারে ঢুকতে দেওয়া হয় না, তো ওরা 3জন বাইরে ছিল, আমার বড় ভাইয়া ভেতরে ঢুকলো। ঢোকার পর দেখে ওরা বারান্দায় বসে, যে আমার বড় বোন দেখলো মাজারের যে দেয়ালটাতে বিশাল বড় একটা কালো ছায়া দৌড় দেয় দেয়ালের উপর দিয়ে। আর ওই কালো ছায়াটা দেখার পর থেকে আমার বোন পুরোপুরি সুস্থ। তারপরে বাসায় নিয়ে আসার পরে দেখে যে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বাসায় এসে খাওয়া দাওয়া করতে করতে আবার মাগরিবের আজান দেয়, তো খাওয়া দাওয়া শেষ করলো। এর মধ্যে নামাজ নিশ্চয়ই শেষ হয়ে গেছিল, এর মধ্যে আবার ওই গন্ধ শুরু। এই গন্ধ আবার চলে আসলো বাসায়, বুঝতে পারলো যে জিনিসটা যায়নি এখনো। তারপর আমার ওই মুহূর্তে আবার আমার ছোট খালা আসলো ওনার মেয়েকে নিয়ে। আসার পরে আমার রুমে আমরা সবাই একসাথে ঘুমাতাম আর এক রুমেই থাকতাম সব সময়। তো আসার পরে আমার খালাম্মা আমার রুমে সোফা ছিল, সোফার মাটিতে বসছে, আর আমার রুমে 3টা জানালা ছিল, যেখানে আমার খালাম্মা বসছিল ওইখানে আবার বরাবর একটা জানালা ছিল, জানালার ওই পাশে আবার একটা দোতলা ছাদ ছিল। তো খালাম্মাকে বলতে থাকে আমার মা যে এরকম 2-3 দিন ধরে এই অবস্থা, কোনোভাবে আমার মেয়ে ঠিক হচ্ছে না। তো বলতে বলতে খালাম্মা দেখে যে ওই যে জানালার ওইখানে কেউ একজন সাদা কাপড় পরা দাঁড়িয়ে হাসছে ওনার দিকে তাকিয়ে। আমার খালাম্মা বড় বোনকে বলছিল যে দেখ শিরিন, আমাকে দেখে তো হাসতেছে। এই কথা বলতে বলতেই খালাম্মাকে ওই যে সোফার যে হাতল থাকে, হাতল দিয়ে এমন একটা মাথায় বাড়ি খায়, খালাম্মার মাথাটার সাথে সাথে ফুলে যায়। তারপর আমার আম্মা বললো যে আজকের পর থেকে আর কারো আসার কোনো প্রয়োজন নেই আমাদের বাসায়, কারণ কারো না কারো ক্ষতি হচ্ছেই। তো তারপরে সেদিন রাত্রে আমার বড় বোন আমার আম্মার সাথে কথা বলে ঠিক করলো যে অন্য কোনো কবিরাজকে দেখাতে হবে। দেন আমার বড় বোন ওর বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বললো যে কোনো কবিরাজ এরকম আছে কিনা।
দেন একটা ঠিকানা দিল বংশালের বড় মসজিদের কাঠমোল্লা নামের একজন। তো আমার আম্মা বলে যে কালকে ইনশাল্লাহ নিয়ে যাব দুপুরবেলা। তারপরের দিন দুপুরবেলা ওরা সবাই যায়, আমার বড় বোন, আমার আম্মা আর ওর বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ফ্রেন্ড, উনি চিনে। তো যাওয়ার পরে রাস্তা থেকেই ওই গন্ধ আবার, মানে আমরা যে যেখানেই যাই, যে যাই বলি ওই জিনিসটা সেইখানে সেই কথাগুলি শুনে। তো যাওয়ার পরে ওই কবিরাজ একটা তাবিজ দিল, দিয়ে বলল যে এটা মেজো বোনকে পড়িয়ে নিয়ে যেতে হবে ওনার কাছে, তারপর যদি উনি কিছু করতে পারে। দেন ওরা ফেরত আসলো, এসে তাবিজটা অনেক পড়ানোর চেষ্টা করলো, বাট কোনোভাবেই পড়ানো সম্ভব হয়নি, ও পড়বেই না। আর ও পাগলামি তো আছেই। দেন সেই দিন রাত্রে 3 দিন যাবত আমরা কেউ মানে ঠিক মতো ঘুমাতে পারিনি, কিন্তু সেই রাত্রে সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল আর খুব ভালো ঘুম হলো। ঠিক রাত্রে 2:45 আমার বড় বোনের ঘুম ভাঙে একটা স্বপ্ন দেখে। যে স্বপ্নটা বলছি, ওই মুহূর্তে মানে ঘুম ভাঙার পর পরে একটা ফোন আসে, স্বপ্ন দেখে ঘুম ভাঙে। ফোনটা দিয়েছিল ওর বয়ফ্রেন্ড ফোন দিয়ে বলছে যে আমি মাত্র একটা স্বপ্ন দেখলাম, আর আমার যে ফ্রেন্ডটা ওই কবিরাজের কাছে নিয়ে গেছিল ও সেম স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা ছিল এরকম যে 3:45 দিকে কেউ একজন রুমে ঢুকে, একটা লম্বা সাদা কাপড় পরা লোক, বিকট চেহারা, আর ওরা বলে যে যার কাছেই যা তোদের কোনো লাভ হবে না, আর আমি ওকে নিয়েই যাব। এই বলে একটা বিকট একটা হাসি দেয়, এমন হাসিটা ছিল যে পুরো রুম কাঁপছিল। তো একই সময় 3 জন একসাথে ঠিক 3:45 দিকে কিভাবে স্বপ্নটা দেখে, কিভাবে সম্ভব 3 জন 3 বাড়িতে। দেন ওরা ফোনে বলে যে জিনিসটা খুবই ভয়ানক। যাই হোক, সকালবেলা আবার ওই কবিরাজের কাছে যাওয়া হয়। যাওয়ার পরে উনি এবার রিজেক্ট করে দেয় যে না, আমি কাজ আর কোনোভাবেই করবো না, আমার নিষেধ আছে, যদি আমি কাজটা করি আমার অনেক বড় ক্ষতি হবে। তারপর আমার আম্মা ফেরত চলে আসলো, বলল যে এখন কিভাবে কি করব কিছু বুঝতে পারছে না। তো সেই দিন আমার নানু আমাদের বাসায় থাকার জন্য, মানে রাতে থাকার জন্য, উনি বলে যে আমি আজকে রাতে থাকবো। তো আমরা সবাই রাতে খাবার খাচ্ছিলাম, খাওয়ার সময় আমার নানু খেতে খেতে হঠাৎ জোরে জোরে হাসা শুরু করে। আমার নানু ছিল টিপু সুলতান রোডের মাজারে খাদেম। তো আমার মা বলছে যে ওনার উপরে নাকি ওই মাজারে খাদেম পীর আসছে। তো ওই পীর এসে বলছে যে বাসায় আরো মানুষজনের দরকার আছে, অনেক পীর আসতে চাচ্ছে, কিন্তু কার উপরে আসবে এক্স্যাক্ট উনি খুঁজে পাচ্ছে না। কারণ এই পীর আসার জন্য কিন্তু মানে একটু মোটামুটি প্রাপ্তবয়স্ক মানুষের প্রয়োজন হয়। দেন আমার আম্মা আমার ভাইকে ফোন দিল, আমার ভাই আসলো, ভাবি আসলো, আর এর মধ্যে ফোন দিতে দিতে আমাদের পুরোটা বাড়ি আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ভরে যায়, যেটা আমি নিজে প্রমাণ ছিলাম। দেন আমার ভাই আসলো, আসার পর দেখলাম যে আমার ভাইয়ের উপরে গোলাপ শাহ বাবা আসলো। আসার পরে উনি 1 গ্লাস পানি চাইলো। এর মধ্যে উনি অনেকক্ষণ ওই জিনটার সাথে কথা বললো, যেটা আমরা যদিও দেখতে পাইনি, শুনতে পাইনি, কিন্তু বুঝতে পারছিলাম যে বাড়িটা ভার ভার হয়েছিল সারাটাক্ষণ। আর উনি যে রুমে যেত ওই রুমটা অন্ধকার হয়ে যেত, যে রুমে থাকতো। আমি এখনো ওই জিনিসটা ফিল করতে পারি। দেন আমার ভাই তো আর না, ওই পীর 1 গ্লাস পানিতে মানে কোনোভাবেই জিনটা বাসা থেকে যাবে না বলছিল, ওকে নিয়েই যাবে। দেন আমার ওই পীরটা কি করলো, আমার ভাইয়ের উপরে 1 গ্লাস পানি খেলো। খাওয়ার পর থেকে আর ওই বাসায় আমাদের কোনো প্রকার প্রবলেমই ছিল না। আমার বোন তখন থেকে একদম সুস্থ, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে গেল যে ও কোনোদিন লাল কাপড় আর হলুদ মেহেদি কখনো একসাথে পরতে পারবে না। তারপর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মেয়ে বোন এখনো সুস্থ। আর আপনি বলছেন একটা কালো কিছু একটা বেরিয়ে গেছিল, সেটা আপনি মনে হয় মিস করেছেন। না, আমি বলেছি যে মাজারে। হ্যাঁ, মাজারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় যে ঘটনাটা বলবো, তার নাম আফসার উদ্দিন আর কি। তিনি এই ঘটনাটি বলেছেন যে ওনার ঘটনাটা ঘটে হচ্ছে 1994 সালে। আচ্ছা। তো উনি ঢাকায় তখন পড়াশোনা করতেন, এবং যখনই ছুটি পেতেন রাসেল ভাই তখনই তার বাবা মার কাছে চলে যেতেন। তো রাজশাহীর ঘটনা বলছি রাসেল ভাই, আপনার ফেসবুক দিতে যাচ্ছি। রাজশাহীর ঘটনা অবশ্যই বাগমারা উপজেলার ঘটনা। আচ্ছা। তো উনি যখনই রাসেল ভাই ওই জায়গায় যেতেন, তো দেখা যেত যে বৃহস্পতিবারই ম্যাক্সিমাম দিন পরে।
তো এই যে ছুটিটাতে আমি ঘটনাটা ঘটে আর কি। আসলে রাসেল ভাই আমার ঘটনাটা এটা খুব বড় ঘটনা তাও না, আবার খুব যে ছোট তাও না। আচ্ছা। তো উনি ওই বৃহস্পতিবার করেই গ্রামে যেতেন আর কি, তার বাবা মার কাছে ছুটি পেলে যেতেন। তো সেবার ছুটি ছিল প্রায় 4 দিনের মতো। আচ্ছা। গভর্নমেন্ট ছুটি প্রায় 4 দিনের মতো ছিল। তো উনি এরকম বৃহস্পতিবার রাত সন্ধ্যার দিকে তার বাসের অন্য টিকিট পাচ্ছিল না, কারণ বৃহস্পতিবার একটু রাশ ছিল। তো এত বাস ছিল না যখন এখন যেরকম বাস, তো তখন তো বাস খুব অল্প, ঢাকা শহরের বাইরে যেতে হতো। তো বাসের টিকিট অনেক কষ্টে পায় এবং যথারীতি বেলায় তার মানে বিকাল 5টার দিকে রওনা দিতে, বৃহস্পতিবার বিকাল 5টার দিকে রওনা দিয়ে দেয়। তো তার টার্গেট ছিল যে সব রাত 12টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু রাসেল ভাই জ্যাম থাকার কারণে তার বাস পৌঁছেছে রাত 3টার দিকে। ওকে। তো রাত 3টার দিকে পৌঁছানোর পরে তো উনি ঘড়িতে দেখে, ঘড়িতে তখন এই যে কেসিও ঘড়িগুলা তার লাইট চলে আর কি, রাত 2:48 মতো বাজে। সে তখন তার বাজারে নামে, তার বাজার থেকে আবার ওখান থেকে ওই ভ্যানে করে নিয়ে যেত আগে। তো ভ্যান ট্যান কিছুই নেই রাত 3টার দিকে। এখন তার বাড়ি ওখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। এত দূরে হাঁটা দিবে কি দিবে না, নাকি এখানে ওয়েট করবে সকাল পর্যন্ত, আর 2-3 ঘন্টা ওয়েট করে তো সকাল। কিন্তু বুঝতে পারছিল না কি করবে, আর কোনো মানুষজন কিচ্ছু নাই। যে কয়টা দোকান আছে সবগুলোই আপনার নামা, শাটার তো নয়, কাঠ দিয়ে নামানো আর কি। তো সে কি করলো, একটা সময় বলে যে থাক এখানে কিছুক্ষণ রেস্ট নেই, যদি দেখি কাউকে পাই তাহলে তার সাথে হাঁটা দিব বাড়ির দিকে, কারণ একজন লোকও লাগে আর এত রাতের বেলা হেঁটে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সে ঢাকায় টিউশনি করতো, তো সেই টিউশনের কিছু টাকাও সাথে ছিল পকেটে। তো সেটা নিয়ে একটু ভয় যে হাঁটা দিব রাত্রের বেলা মাঝখান দিয়ে যদি কেউ ধরে টরে টাকা পয়সা নিয়ে গেছে, সেটাও একটা ভয় ছিল। তো সে ওই একটা শেডের নিচে দাঁড়িয়েছিল আর কি। তো বেশি নামবে ভাব, আকাশে বিদ্যুৎ চমকায়, ওই চমকালেই যতটুকু রাস্তা দেখা যায় আর কি। এমন সময় একটা লোক তার পাশে এসে দাঁড়ালো। পাশে এসে দাঁড়ানোর পর সে লোকটাকে খেয়াল করলো, কিন্তু ওনার সাথে কোনো কথাবার্তা হলো না আর কি। তো ওনার মনে হতে লাগলো যে যদি কোনো বিপদ আসে তো ওকে আগে কখনো দেখিনি বা কিছু, আর সে তো এখানকার স্থানীয়, তাকে তো অনেককেই সে চেনে। তো রাত্রেবেলা একটা অচেনা লোক পাশে এসে দাঁড়ালো, সে ভাবলো যে না থাক, রওনা দিদি বাড়ির দিকে। সে আস্তে করে বাড়ির দিকে হাঁটা দেয়। ওই রাস্তাটা কাঁচা, কিন্তু রাস্তাটা খুব সুন্দর। বলে যে আমার এই বাড়ির রাস্তাটা কাঁচা, 4 থেকে 5 কিলোমিটার কাঁচা রাস্তা, কিন্তু খুব সুন্দর, হেঁটে যেতে ওরকম ঝামেলায় পড়তে হয় না আর কি। তো সে হাঁটা ধরায়, যে ভয়ে হাঁটা ধরা দিই, খুব স্পিডে হাঁটছে। তো সে আবার আপেল আর কমলা কিনেছিল, সেটা আবার তার জোরে হাঁটা, সে এত জোরেই হাঁটছে যে আপেল আর কমলাটা এক পর্যায়ে তার রাস্তাতে পড়ে যায়। তো সে আর খেয়াল করে নাই, সে দেখছে যে পিছনে তাকানোর পর ওই লোকটা তার সাথে আস্তে আস্তে হেঁটে আসছে। তো তার হাঁটার স্পিড আর ওই লোকটার হাঁটার স্পিড আকাশ পাতাল পার্থক্য, ওটা আস্তে আস্তে হাঁটছে, কিন্তু ডিস্টেন্স খুবই কম। বলে আমি যখন